হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সবাইকে হালকেস্টাইন ফ্যামিলি থেকে অত্যন্ত অত্যন্ত শুভকামনা এবং স্বাগতম আজকের এই ক্লাসে। তো আজকে আমরা মেইনলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের বায়োলজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যে বিগত বছরে কোশ্চেনগুলো পরীক্ষা এসেছিল সেই কোশ্চেনগুলোর আলোকে আমরা সেই কোশ্চেনগুলো সলভ করব এবং এর আলোকে কি কি টেন্টেটিভ কোশ্চেন হইতে পারে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে সেটা নিয়ে আলোচনা করবো। আমি বিনয় স্যার তোমাদের সাথে আছি আজকের এই কোশ্চেন সলভে। তো আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ তুমি যখন একটা কোর্স নিয়ে তুমি পড়ালেখা করবা বা একটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তো সবার আগে তোমার মাথায় রাখতে হবে যে প্রিভিয়াসলি কোন বিশ্ববিদ্যালয়ের কোন কোন কোশ্চেন পরীক্ষাতে আসছিল তার অ্যানালাইসিসটা ভালোভাবে বোঝা। কারণ অ্যানালাইসিস যদি তুমি কোশ্চেন না করতে পারো তাহলে আসলে তোমার জন্য পরীক্ষাটা, হ্যাঁ যারা পড়ে তো সবই পড়ে, ওভারঅল ইটস ওকে, বাট যারা আসলে আমাদের মতো শর্টকাটে চান্স পাওয়ার একটা টেকনিক যে আসলে কি কি কোশ্চেন আসতে পারে তার আলোকে একটু প্রিপারেশন নিয়ে যায়, তারা একটু আসলে বেশি বেনিফিটেড হয় সবগুলা মুখস্থ করার চেয়ে। সেটা আমার মনে হয় ভালো পদ্ধতি। ক্লিয়ার? তো কোশ্চেন অ্যানালাইসিস যেমন যেভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ, হ্যাঁ তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ আমরা করেছি এবং করতেছি। তো এই কোশ্চেনগুলো যদি তুমি ভালোভাবে আয়ত্ত করে যেতে পারো, তো আমার মনে হয় পার্সোনালি যে তোমরা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় গেলে অনেক ভালো পরিমাণ সবার চেয়ে আগায় থাকতে পারার সম্ভাবনা বেশি হয়ে যাবে। ক্লিয়ার? সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আজকে আমাদের ক্লাসে চলে যাই। আমরা দেখব মূলত কি কি এমসিকিউ পরীক্ষাগুলোতে আসছে। তো এখানে অনেকগুলা অধ্যায় থাকবে, ওভারঅল মিক্সড একটা অধ্যায়, যে মিক্সড বলতে সব অধ্যায় যে কি কি আসছে সেগুলো আমরা টাইপ ওয়াইজ ভাগ করেছি, যে কোষ এর গঠন থেকে কি কি কোশ্চেনগুলো ছিল, কোষ বিভাজন থেকে কি কি কোশ্চেন ছিল, অথবা হ্যাঁ উদ্ভিদ, শারীরতত্ত্ব, নগ্নবীজি, আবৃতবীজি, এই কোশ্চেনগুলো থেকে অধ্যায়গুলো থেকে কোশ্চেন আদৌ ছিল কিনা বা ছিলে তার রেশিওটা কেমন ছিল, তো সেগুলো নিয়ে আজকে কথাবার্তা হবে তোমাদের সাথে। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। প্রথম অধ্যায় কোষের গঠন। এই অধ্যায় থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন আসছে সেগুলো আমরা আগে চলো দেখে আসি। ক্লিয়ার? ফার্স্ট অফ অল প্রথম যে কোশ্চেনটা 23-24, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় কাকে? ক্লিয়ার? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আমি কালারটা একটু ঠিক করে নেই। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ইয়েস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটার সাথে আর একটা কোশ্চেন রিলেটেবল। ক্লিয়ার? হ্যাঁ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আমরা কিন্তু অনেকে মনে করি আমরা যে এক্স্যাক্টলি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোপ্লাস্টের সহায়তায় মেনলি খাদ্য তৈরি করে। ক্লিয়ার? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে যে আমাদের বিক্রিয়াটা হয়, হ্যাঁ আমাদের এই যে ফটোসিনথেসিসের ধাপগুলো হয়, আলোক পর্যায়ে লাইট ডিপেন্ডেন্ট ফেজ অ্যান্ড লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, তো এই ফেজগুলোতে এক্স্যাক্টলি খাবার তৈরি হয়। তো এই হিসাব করলে কিন্তু উত্তরটা অনেকে এটা দাগায় আসে, কিন্তু এক্স্যাক্টলি মনে রাখতে হবে যে আমাদের বডির উদ্ভিদের যে কোষগুলো আছে তার যে প্যাকেজিং বস্তু যাকে আমরা বলি, যার নাম হচ্ছে গলগি অ্যাপারেটাস অথবা গোলগি বডি। ক্লিয়ার? একে কিন্তু স্যার কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। ক্লিয়ার? আবার আদারওয়াইজ তুমি যদি চিন্তা করো কোষের রান্নাঘর, হ্যাঁ এখানে কিন্তু আরেকটা প্যাচ আছে কোষের রান্নাঘর, তার উত্তর কিন্তু স্যার সরাসরি হয়ে যাবে ক্লোরোপ্লাস্ট। এখানে দুইটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, ক্লোরোপ্লাস্ট। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভালো করেই জানে স্টুডেন্টরা, বাট এখানে স্যার আবার একটা আমার মনে হয় এখানে তোমাকে কনফিউজ করার জন্য অপশনগুলো কিন্তু সহজ দিছে, কনফিউশন কোনো অপশন নাই, কারণ ক্লোরোপ্লাস্ট অপশনে কিন্তু মিসিং স্যার। তাইলে কিন্তু তোমরা একটা ধারণাই ইজিলি করতে পারতেছো যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এক্স্যাক্টলি গোলগি বডিকে বলা হয়। এছাড়াও গোলগি বডির আরো নাম তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। ইটস অবশ্যই তোমার জানতে হবে কোষের ট্রাফিক পুলিশ। তারপর হচ্ছে ডিকটিয়াজোম, ডিকটিয়াজোম একে বলা হয়। তারপর হচ্ছে ইডিওজোম, হ্যাঁ ইডিওজোম। তারপর হচ্ছে লাইকোপন্ড্রিয়া, এই নামগুলা অবশ্যই জানতে হবে, পন্ড্রিয়া। ওকে, দ্যাটস ইট। তাহলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আসলে এক্স্যাক্টলি গোলগি বডিকে বলা হয়, গোলগি অ্যাপারেটাসকে বলা হয়। হ্যাঁ, ওকে। নেক্সট আমাদের কোশ্চেনে যায়, আমরা দেখি উদ্ভিদের কোষের রান্নাঘর। দেখো এই কোশ্চেনটা পরের লাইনেই চলে আসছে, পরের কোশ্চেনটাতে চলে আসছে রান্নাঘর। আমরা এক কথায় উত্তর আমরা জানি কোষের রান্নাঘর বলা হয় ক্লোরোপ্লাস্টকে। কাকে বলা হয়? ক্লোরোপ্লাস্টকে উদ্ভিদের কোষের রান্নাঘর বলা হয়, কারণ এখানেই এক্স্যাক্টলি আমাদের ফটোসিনথেসিস প্রসেসটা ঘটে এবং গ্লুকোজ তৈরি হয়ে এখানে স্টোর থাকে। সো দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য কিচেন অফ এ সেল। ওকে, এটা নিয়ে আসলে আমাদের জলগুলা করার কিছু নাই, সহজ একটা কোশ্চেন ছিল। প্রাণী কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটি? ক্লিয়ার? তো ওভারঅল কোশ্চেনগুলো তুমি যদি একটু ভালো করে অপশনগুলো দেখো, এখান থেকে উত্তর ইজিলি পাওয়া সম্ভব। রাইবোজোম, ডেফিনেটলি এটা একটা ছোট কণিকা, এটার কোনো প্রশ্নই আসে না।
লাইসোজোম এটাও ছোট, কিন্তু এখানে মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস এই দুইটার মধ্যে কনফিউশন হইলেও আমরা জানি কোষের মধ্যে যদি সবচেয়ে বড় অর্গানেল থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস, কিন্তু উদ্ভিদ কোষ যদি হইতো তাহলে উত্তর কিন্তু এখানে হয়ে যেত কিন্তু স্যার ক্লোরোপ্লাস্ট, সর্ববৃহৎ অঙ্গাণু। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপর আসো নিউক্লিওলাসের পুনর্গঠন অঞ্চলকে কি বলা হয়। আচ্ছা, একটা যদি এরকম সেল তুমি বা একটা ধরো নিউক্লিয়াস আঁকলা, নিউক্লিয়াস আঁকার পরে এখানে তুমি আঁকলা হচ্ছে ক্রোমোজোম। হ্যাঁ, ক্রোমোজোম তুমি এখানে আঁকলা। ক্লিয়ার? এই ক্রোমোজোম ধরো তুমি এখানে তুমি আঁকলা, আর্ট করলা। তো ক্রোমোজোমের কোনো প্রান্তের এই প্রান্তটা এরকম একটু খাজ হয়, খাজ হয়ে এখানে আর একটা বড় ক্রোমোজোম এখানে জমা থাকে, এখানে একটা লার্জ নাম্বার অফ ক্রোমোজোমের ক্রোমাটিন তন্তুগুলো এখানে জড়া হয় এবং এটাকে এক্স্যাক্টলি বলা হয় স্যাট ক্রোমোজোম। ক্লিয়ার? ক্লিয়ার? স্যাট ক্রোমোজোম এবং নিউক্লিওলাস কিন্তু এই স্যাট ক্রোমোজোমের উপরে যে একটা খাজ, এই খাজটাকে বলা হয় কিন্তু গৌণ কুঞ্চন। কি বলা হয় এটাকে? গৌণ কুঞ্চন। আর এখানে যে একটা খাজ ক্রিয়েট হয় এটাকে বলা হয় মুখ্য কুঞ্চন। তোমাদের এগুলা জানার কথা অবশ্যই। মুখ্য কুঞ্চন, গৌণ কুঞ্চন, প্রাইমারি কনস্ট্রিকশন এন্ড সেকেন্ডারি কনস্ট্রিকশন। এবং এই গৌণ কুঞ্চন থেকে নতুন একটা নিউক্লিওলাস পুনর্গঠিত হইতে পারে এবং এটাকে আসলে আমাদের দেখো লেখা আছে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চলকে বলা হয় গৌণ কুঞ্চন, কারণ এই গৌণ কুঞ্চন, এই কুঞ্চন থেকে আসলে একটা নতুন নিউক্লিয়াসের পুনর্গঠন হওয়া সম্ভব। এটা আমাদের বইয়ের মধ্যে ডাইরেক্ট বোল্ড লাইন, তুমি যদি গৌণ কুঞ্চন পড়ো এখানে সুন্দর করে লেখা আছে। সো এটা নিয়ে আমার মনে হয় প্যানিক হওয়ার কোনো কিছু নাই, দ্যাটস সো ইজি একটা কোশ্চেন ছিল। ওকে স্যার, তারপর আসো আমরা এই অধ্যায় থেকে আর কি কোশ্চেন ছিল দেখি আমরা। বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলা হয়? এটা এক প্রকার উদ্ভিদ কোষকে বলা হয়, বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় সিনোসাইটিক কোষ। এর উদাহরণ মনে রাখতে হবে ভাউসেরিয়া, ভাউসেরিয়া বোট্রিডিয়াম, স্পেরুপ্লিয়া, স্পেরুপ্লিয়া। এই মাথায় রাখতে হবে তিনটা নাম, এই তিনটা উদাহরণ। ক্লিয়ার? যখন তোমরা পড়বা এই তিনটা নাম সিনোসাইটিক, এদের মধ্যেও মানে বহু নিউক্লিয়াস বলতে একটা কোষের মধ্যে একের অধিক নিউক্লিয়াস থাকাটাকে এক্স্যাক্টলি বহু নিউক্লিয়াস কোষ বলা হয় এদেরকে, এবং এদেরকে এক কথায় আসলে সিনোসাইটিক কোষও বলা হয়ে থাকে। উদাহরণ আমি এখানে লিখে দিলাম, তিনটা নাম অবশ্যই তোমাদের পড়তে হবে, জানতে হবে। ক্লিয়ার স্যার? চলো আমরা পরবর্তী কোশ্চেনের দিকে আগাই। এই অধ্যায়ের কোন কোশ্চেন আছে দেখো, কোনটি নিউক্লিয়াস বিহীন জীবিত কোষ? জীবিত কোষ বলছে। ওকে স্যার, এখানে দেখো লেখা আছে সঙ্গী কোষ, সিপ কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো নিউক্লিয়াস কোনটাতে থাকে না। আমরা জানি মেনলি নিউক্লিয়াস আরবিসি, তারপর হচ্ছে প্লেটলেট অথবা প্লাটিলেটস, তোমরা যাই বলো এটাকে, অনুচক্রিকা, এবং হচ্ছে সিপ সেল মানে সিপ কোষের মধ্যে কোনো ধরনের কোনো নিউক্লিয়াস আর পাওয়া যায় না, এটা ফিক্সড। এই তিনটা জিনিস তোমার ডাইরেক্ট মুখস্থ করে নিতে হবে। এই তিনটাতে নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস মিসিং থাকে। সো এখান থেকে দেখো কোনটা উত্তর হয়, সিপ কোষ ইজ দ্য কারেক্ট আনসার, কারণ এর মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, এটা ফিক্স আর মুখস্থ। এবং সঙ্গী কোষের একটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, সঙ্গী কোষ, শিপ কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, এই তিনটাই কিন্তু ফ্লোয়েমের পার্ট। আমরা জানি পরিবহন কোষ দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। ক্লিয়ার? তো জাইলেমের চারটা পার্ট আছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। ঠিক একইভাবে ফ্লোয়েমেরও চারটা পার্ট আছে, শিপ কোষ, তারপর হচ্ছে সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। তার মধ্যে থেকে এই সিপ কোষের মধ্যে হচ্ছে নিউক্লিয়াস নাই, এবং মনে রাখতে হবে এই যে সঙ্গী কোষ এরা হচ্ছে নগ্ন বীজিতে নাই, নগ্ন বীজিতে নাই, নগ্ন বীজিতে এই সঙ্গী কোষ থাকে না। প্লাস জাইলেমের কি থাকে না, জাইলেমের ভেসেলও থাকে না, ভেসেলও নাই, ভেসেলও নাই। ক্লিয়ার? এক্সেপশনাল নগ্নবীজ উদ্ভিদের মধ্যে যার মধ্যে সবগুলাই থাকে তার নাম হচ্ছে এফেড্রা। সরি, এখানে আমার একটু ভুল আছে, এটা হবে নিটাম, নিটাম। এটা অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এই জিনিসগুলা কিন্তু তোমার বুঝতে হবে, নাইলে কিন্তু ধরা খাবা পরীক্ষার হলে গিয়ে। তো আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবার আসো আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে দেখি অধ্যায় থেকে। ডিঅক্সিরাইবোস সুগারের অক্সিজেন অনুপস্থিত থাকে কত নং কার্বনে? ক্লিয়ার? ডিঅক্সিরাইবোস এটা প্রথম কথা হচ্ছে এটা একটা পেন্টোজ সুগার, মনে রাখবা এটা একটা পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার, যে সুগারের কার্বন থাকে 5টা, এটা হচ্ছে কোষ রসায়ন অধ্যায়ের একটা কোশ্চেন। তো এটা আবার আমাদের যখন আমরা ডিএনএ পড়ি, কারণ ডিএনএ এর মধ্যে যে পেন্টোজ সুগার থাকে তার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোস সুগার। ধরো যদি চিন্তা করো 1 2 3 1 2 3 4 5, ঠিক আছে, ACSO OS S S OS OS ACS2 OS। ক্লিয়ার?
এখানে দেখো কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার 2, কার্বন নাম্বার 3, কার্বন নাম্বার 4, কার্বন নাম্বার 5। এটা একটা রাইবোজের সংকেত। 5 কার্বন বিশিষ্ট রাইবোজ থাকে আরএনএ তে এবং ডিঅক্সিরাইবোজ থাকে ডিএনএ তে। ক্লিয়ার? তো এই ডিঅক্সিরাইবোজের মাথায় রাখতে হবে, ডিঅক্সিরাইবোজের হচ্ছে এই যে অংশটা, এখানে এখানে কোনো ধরনের কোনো অক্সিজেন থাকে না, 2 নাম্বার কার্বন অক্সিজেন থাকে না। তাহলে উত্তর কত হবে? 2। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা অসংখ্যবার অনেক ইউনিভার্সিটিতে আমি পড়ানোর সময় দেখেছি এটা এসেছে। তো তোমাদের বিশ্ববিদ্যালয়ে এটা আসতে পারে। ক্লিয়ার? তো এটা মাথায় রাখতে হবে। স্যার পরবর্তী কোশ্চেনে আমরা আগাই। দেখি পলিপেপটাইড ট্রান্সলেশনের জন্য টার্মিনেশন কোডন কোনটি? দেখো এইসব আউল ফাউল আঙ্গাবাঙ্গা কোশ্চেন যদি তুমি পাও তাহলে তুমি অপশন টেস্ট করবা। যেহেতু অপশনের মধ্যে লেখা আছে এই ওয়ার্ডগুলা, দ্যাটস মিন কোশ্চেনটা আসছে কোড থেকে, জেনেটিক কোড থেকে কোশ্চেনটা আসছে। তো আমি একটা শর্টকাট দেখাই দিলে আই হোপ এখানে কোনো ধরনের আর ভেজাল হবে না। তো মাথায় রাখতে হবে যে আমাদের বডিতে টোটাল এরকম 64টা কোড থাকে, যে কোডগুলো হচ্ছে তোমার অ্যামিনো অ্যাসিড নির্দেশ করার মাধ্যমে প্রোটিন তৈরি করে। তার মধ্যে মনে রাখতে হবে যে কোডটা দিয়ে স্টার্ট হয়, স্টার্ট কোডটার নাম হচ্ছে AUG, আর যেগুলো হচ্ছে স্টপ হয় সেগুলো মনে রাখতে হবে UAA, UAG, UGA। তোমরা প্রথমটা উপরেরটা বেসিক্যালি মানে নর্মাল হিসেবে মনে রাখো, কিন্তু তুমি এই লাস্টের তিনটা, এই যে তিনটা দিছি এটা মনে রাখতে হবে বিনয় স্যারের কমন অপশন। কমন অপশন আকারে এটা মনে রাখতে হবে। এই তিনটা তোমার মুখস্থ রাখলে অপশন টেস্ট করে কোশ্চেনের আগামাতা কিছু না বুঝো তাও তুমি উত্তর করতে পারবা একদম সহজভাবে। দেখা এইভাবে কিভাবে তুমি টেকনিকটা ইউজ করতে পারো। সো ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে যে এই যে তিনটা কোড যদি অপশন তুমি পাও এবং এর ব্যতিক্রম যদি তুমি আরেকটা, মানে তিনটা আমার কমন অপশন আমি অপশনে পাইছি, এ বি সি তে তিনটা অপশন পাইছি, আর একটা ব্যতিক্রম অপশন পেলাম ধরো ইউজিসি, তাহলে চোখ বন্ধ করে ইউজিসি কারেক্ট আনসার দাগায় আসবা। আর যদি অপশনে তিনটা এই কমন অপশন বাদে আননোন অপশন পাও আর তিনটার যে কোনো একটা পাও, দ্যাটস মিন এটাই হবে কারেক্ট আনসার। কোশ্চেন বুঝো কিংবা না বুঝো। দেখো এখানে আমরা দেখো AGU এটাকে আমার কমন অপশনের মধ্যে আছে কোথাও? নাই। ক্রস। ইউজিজি এটা কি আছে কমন অপশনে? নাই। ইউজিএ, এ দেখো ইউজিএ কিন্তু আমরা পাই গেছি, তার মানে একটা পাইছি। আবার AUG এটা কি আমার কমন অপশন? না। আমি বলছিলাম এটা মুখস্থ কর, এটা আমার কমন অপশন না। কমন অপশন হলো এই তিনটা। এই তিনটা বাদে যদি একটা আননোন থাকে তাহলে আননোনটা রাইট আনসার, অথবা তিনটা আননোন আর একটা এখান থেকে নোন মানে কমন অপশন, তাহলে ওই কমন অপশনটা হবে আমার কারেক্ট আনসার। কোশ্চেন তুমি বুঝো বা না বুঝো। ক্লিয়ার? তার মানে হচ্ছে ইউজিএ ইজ দা কারেক্ট আনসার। এইটা ইউজ করে, এই ফর্মুলা ইউজ করে তুমি যে কোনো জায়গায় পরীক্ষার হলে কোড থেকে অন্তত কোশ্চেন আসছে তুমি অন্তত ভাই সার্ভাইভ করে যাইতে পারবা, এতটা গ্যারান্টি আমি তোমাদের দিতে পারতেছি। কোষ বিভাজন, আসো আমরা পরবর্তী একটা সহজ অধ্যায় কোষ বিভাজন থেকে কি কোশ্চেন আসে সেটা আমরা দেখি। ক্লিয়ার? ফার্স্ট অফ অল দেখো মাইটোসিস কোষ বিভাজনের কোথায় ডিএনএ রেপ্লিকেশন হয় কোন দশায়? ক্লিয়ার? ডিএনএ মাইটোসিস এখানে অপশন দিছে G1 G2S। সোজা বাংলা কথা আমরা জানি এটা এই তিনটা কার দশা? এই তিনটা হচ্ছে ইন্টারফেজের দশা। ইন্টারফেজের দশা, ইন্টারফেজ। ক্লিয়ার? ইন্টারফেজ বা প্রস্তুতিমূলক পর্যায়, যেটা আমরা জানি মাইটোসিসের দুইটা পর্যায়, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজের তিনটা আবার ধাপ আছে G1S G2, অথবা গ্যাপ 1 সিনথেসিস অথবা গ্যাপ 2 ধাপ। তো আমরা জানি সিনথেসিস মানে হচ্ছে ডিএনএ সিনথেসিসকে বোঝায়, মানে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ রেপ্লিকেট হওয়া, এটা এস ধাপে ঘটে, এটা একদম টোটালি ফিক্সড। ক্লিয়ার? তার মানে একদম সহজ একটা কোশ্চেন দিচ্ছে এবং এটা খুবই কমন একটা কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্ট। আমরা যখন এডমিশনের স্টুডেন্টদের পড়াই স্যার আমরা কিন্তু এগুলো বলে দিই যে এইসব কোশ্চেন রিপিট হওয়ার চান্স অত্যন্ত অত্যন্ত বেশি। ক্লিয়ার? সো মাথায় রাখতে হবে। হ্যাঁ, চলো দেখি আমাদের পরের অধ্যায়ের কি কোশ্চেন আসে। এরপরের কি কোশ্চেন? ও স্যার এরপরে সরাসরি অণুজীব। অণুজীবের টপিক কোনটা? অণুজীবের টপিক হচ্ছে ভাইরাস, দেন হচ্ছে ব্যাকটেরিয়া, আর হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া। ক্লিয়ার? তো দেখি আমাদের কি কোশ্চেন আসছে আমাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে। ব্যাকটেরিওফাজ এক প্রকার, ব্যাকটেরিয়া, লাইকেন, ছত্রাক, ভাইরাস। ব্যাকটেরিয়া দেখার পর অনেকে অন্তত এটা দাগাই দিতে পারো ব্যাকটেরিয়া, কিন্তু 2 বছর বায়োলজি বা সায়েন্স পড়ার ক্ষেত্রে যদি তোমরা এটা দাগাও তাহলে এটা লজ্জার বিষয়। ফাজ মানে হচ্ছে খাওয়া, ভক্ষণ করা। ব্যাকটেরিওফাজ মানে হচ্ছে যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে খাইয়ে ফেলে, মেরে ফেলে, ভক্ষণ করে ফেলে তাদেরকে বলা হয় ব্যাকটেরিওফাজ। তার মানে ব্যাকটেরিওফাজ ডেফিনেটলি একটা ভাইরাস। যেমন আমাদের সবচেয়ে উদাহরণ হচ্ছে T2 ব্যাকটেরিওফাজ। আমরা পড়ছিলাম না বইয়ের মধ্যে, T2 ব্যাকটেরিওফাজ একটা ব্যাকটেরিয়া মানে ভাইরাস যেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। ক্লিয়ার? তার মানে একদম ওভারঅল আমাদের সহজে যে কোশ্চেনটা ছিল এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কিছু নাই। চলো
বাধ্যতামূলক পরজীবী কাকে বলা হয় স্যার? এখানে অপশনে কি আছে? ছত্রাক। এটা একটা মানে এটা ছত্রাক কিন্তু ওয়ান টাইপ অফ উদ্ভিদ, কিন্তু সেটা পরজীবী, এটা মাথায় রাখতে হবে। কিন্তু বাধ্যতামূলক না যে একদম না হইলেই না। ব্যাকটেরিয়া এটাও একটা পরজীবীর মধ্যেই তুমি ফেলাইতে পারো। ভাইরাস এটাও টোটাল একটা পরজীবী, কিন্তু ভাইরাস কিন্তু বাধ্যতামূলক পরজীবী কিন্তু ভাইরাস। কেন স্যার? এর বাঁচার জন্য, এর বংশবিস্তারের জন্য, বংশবিস্তার বলা যাবে না, সংখ্যা বৃদ্ধির জন্য টোটালি সে ডিপেন্ডেন্ট হচ্ছে একটা হোস্টের। হোস্ট মানে হচ্ছে একটা মানুষ হইতে পারে, একটা পাখি হইতে পারে, অথবা বানর হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, তার এটা লাগবেই। এটা ছাড়া সে কোনোভাবেই কোনো কিছু প্রকরণ অথবা তোমাকে ভেরিয়েশন কোনোভাবেই সম্ভব না। দ্যাটস ওয়াই ভাইরাস হচ্ছে একটা বাধ্যতামূলক পরজীবী। শৈবাল তো একটা উদ্ভিদ, ডেফিনেটলি এটা কারোর উপর ডিপেন্ডেন্টই না, এটা পরজীবী না। ক্লিয়ার? এগুলো কিন্তু বেসিক জিনিস আর মাথায় রাখতে হবে। ইকোলাই ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রের নিচের কোন ভিটামিন তৈরি করে? আমার যতটুকু মনে আছে এই কোশ্চেনটা এবছর মেডিকেলেও আসছে। মেডিকেল এই কোশ্চেনটা মনে ছিল, এটা একদম ফিক্সড। ইকুলি ব্যাকটেরিয়া এটা মানুষের মধ্যে অন্ত্র মানে ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের মধ্যে, এটা বৃহদন্ত্রে বেশি এটা পাওয়া যায়। এই ইকুলি ব্যাকটেরিয়া এটা মানুষের B12 যে ভিটামিনটা আছে এটা তৈরি করতে সাহায্য করে স্যার। ক্লিয়ার? এটাও আসলে ওয়ান টাইপ অফ মুখস্থই এই জিনিসগুলা। টিস্যু এবং টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যু সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এটা একটা পেঁচানো অধ্যায়। এই অধ্যায় থেকে যদি তুমি ভালো করে কনসেপ্ট ক্লিয়ার না করো, স্যার আমাদের কোর্সগুলো আছে, তোমরা কোর্সগুলো অবশ্যই করতেছো, ক্লাস করতেছো, তোমাদের কনসেপ্ট আই নো তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপরে যখন এই সলভগুলো দেখবা তোমাদের কাছে ইজি মনে হবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে একটা ধারণা নেওয়ার জন্য এক্স্যাক্টলি কি কি পরীক্ষায় কোশ্চেন হয়, কোন ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেগুলোর উপরে। টিস্যু এবং টিস্যুতন্ত্র এই যে অধ্যায়টা, এটা আর একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটার কথা আমাদের মাথায় রাখতে হবে যে এক্স্যাক্টলি এই অধ্যায় থেকে কি কি পরীক্ষায় কোশ্চেন আসে। সো লেটস সি এখান থেকে কি কোশ্চেন আসছে আমাদের প্রিভিয়াস ইয়ারলে, আমরা এটাও দেখি। চলো এবার ক্যাম্বিয়ামের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? ক্লিয়ার? ক্যাম্বিয়াম আগে জানতে হবে ক্যাম্বিয়াম আসলে জিনিসটা কি। ক্যাম্বিয়াম হচ্ছে উদ্ভিদের আসলে ভাজক টিস্যু, ওয়ান টাইপ অফ, তারা হচ্ছে ক্যাম্বিয়াম। প্রথমত হচ্ছে এটা একটা ভাজক অথবা এটাকে অস্থায়ী টিস্যু, এটা এটা স্থায়ী নয়। ক্যাম্বিয়াম একটা ভাজক অথবা অস্থায়ী টিস্যু হিসেবে এটাকে গণ্য করা হয়। এবং এটার যে বিষয়টা তোমার ভালোভাবে মাথায় রাখতে হবে ক্যাম্বিয়াম টিস্যুর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ক্যাম্বিয়াম হচ্ছে এমন এক ধরনের টিস্যু, ভাজক টিস্যু, তারা হচ্ছে উদ্ভিদের আসলে মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর থাকে, এবং তারা হচ্ছে জাইলেম এবং ফ্লুয়েম তারা মানে তৈরি করতে পারে, তাদের এই ক্ষমতা আছে। ক্লিয়ার? তাহলে বলছে কি এখানে যে এদের ক্ষেত্রে নিজের কোনটি সঠিক নয়? চলো দেখি। এরা ভাজক টিস্যু, এটা ডেফিনেটলি। এই যে প্রথমটাই তো বলছে, আর অপশন টেস্ট, এই টাইপের কোশ্চেনগুলা মানেই হচ্ছে অপশন টেস্ট করা। অপশনে দেখবা কোনটা রাইট কোনটা রং। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক্যাম্বিয়ামের ক্ষেত্রে কোনটি সঠিক নয়, তাহলে দেখো স্থায়ী টিস্যু, তাহলে ডেফিনেটলি এটাই রাইট। ক্যাম্বিয়াম কোনোভাবে কোনো স্থায়ী টিস্যুর মধ্যে পড়ে না। ক্যাম্বিয়াম ইজ ওয়ান অফ দ্য মেরিস্টেম টিস্যু অথবা ভাজক টিস্যুর মধ্যে পড়ে, এবং বাদ বাকি যা আছে এখানে সবই আসলে রাইট। আমরা ভুল আনসার পেয়ে গেছি, মানে সঠিক নয়, সাইড ইস্যু, এটাই ভুল, এবং এটাই হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? একদম সহজভাবে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? দেখো বাকি অপশনগুলো ভাজক টিস্যু, ডেফিনেটলি তারা ভাজক টিস্যু, যেহেতু তারা জাইলেম ফ্লুয়েমকে তৈরি করতে পারে, তাদের মাঝখানে অবস্থান করে, এই যে অপশনটা এখানেও আছে। এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এদের পাওয়া যায়, মূল এবং কাণ্ডের এদের পার্শ্ব বরাবর এদেরকে পাওয়া যায়, এটা মাথায় রাখবা। ক্লিয়ার? চলো আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে আমরা আগাই। দেখি এই অধ্যায় থেকে। স্যার এটা একটা টোটালি একটা মানে ফিক্সড একটা কোশ্চেন, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের পরিবহন কলাগুচ্ছের সংখ্যা কত? এখানে পরিবহন কলাগুচ্ছ মানে এখানে ভাস্কুলার বান্ডেলকে বোঝানো হয়েছে। ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল মানে হচ্ছে যখন জাইলেম এবং ফ্লোয়েম, আমরা জানি তারা হচ্ছে ভাজক টিস্যু, সরি তারা হচ্ছে ওয়ান টাইপ অফ পরিবহন টিস্যু, তারা সাইড টিস্যুর মধ্যে পড়ে, আমার একটু ভুল হয়েছে। তো তারা যখন একসাথে বান্ডেল আকারে থাকে তখন এদেরকে বান্ডেল বলা হয়। এবং তোমরা অবশ্যই পরীক্ষার জন্য আমাদের কোর্সের মধ্যে অবশ্যই আছে ভাস্কুলার বান্ডেলের যে প্রকারভেদ, এটা ডেফিনেটলি পড়ে যেতে হবে, ডেফিনেটলি পড়ে যেতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এই ভাস্কুলার বান্ডেলের সংখ্যা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের মধ্যে, এক্স্যাক্টলি যে দ্বিবীজপত্রী উদ্ভিদগুলো আছে তাদের মূলের মধ্যে এই ভাস্কুলার বান্ডেলের সংখ্যা হচ্ছে 4-এর অধিক, 4 অথবা এরকম হইতে পারে, 4 অথবা 6। ক্লিয়ার? এখানে 4 অপশন আসে, দ্যাটস মিন 4 ইজ দ্য কারেক্ট আনসার। এটা তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ স্যার? আচ্ছা, এই হচ্ছে এরপর অধ্যায় হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। এই অধ্যায়ে এবার এটা নিয়ে আমরা আলোচনা করব যে এই আরইউতে উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে কোন কোন ধরনের পরীক্ষায় কোশ্চেন আসে। ক্লিয়ার স্যার? এবার আসো উদ্ভিদ শারীরতত্ত্ব, একটা বড় একটা অধ্যায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায় নিয়ে আলোচনাতে এখন যাচ্ছি আমরা, উদ্ভিদ শারীরতত্ত্ব। তো চলো আমরা দেখি কি অধ্যায় কি কি কোশ্চেন আসছে প্রিভিয়াসলি। প্রথমত হচ্ছে খনিজ লবণ শোষণের সময় উদ্ভিদের মূল
কোন ক্যাটায়ন দ্রুত গতিতে শোষণ করে? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো মনে রাখতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে দ্রুত গতিতে, দ্রুত, আর হচ্ছে মন্থর মানে ধীরে স্থিরে। দ্রুত গতিতে যেগুলা সবচেয়ে বেশি শোষিত হয় সেটা হচ্ছে পটাশিয়াম এবং নাইট্রেট আয়ন NO3 এবং ক্যালসিয়াম এবং সালফেট আয়ন মন্থর গতিতে শোষিত হয়। এটা খুবই একটা জনপ্রিয় একটা কোশ্চেন। তো এখানে দেখো খনিজ লবণে কোনটা দ্রুত গতিতে শোষিত হয়, সো দ্যাটস ইট, আমরা এখানে দেখে ফেলছি পটাশিয়াম আয়ন আমরা পাইছি, এবং নাইট্রেট থাকলে এটাও কারেক্ট আনসার হইতো। পটাশিয়াম এবং নাইট্রেট এবং ক্যালসিয়াম এবং সালফেট সবচেয়ে মন্থর গতিতে মানে ধীরে ধীরে শোষিত হয়, এটা ভুল করার কোনো কিন্তু সুযোগ নাই। ক্লিয়ার স্যার? দেখো কমন কোশ্চেন গুলাই তো স্যার পরীক্ষাতে বেশি আসে, আনকমন কোশ্চেন কিন্তু থাকে না। তো অধ্যায়টা বড় হইলেও কোশ্চেন সলভে আমরা দেখি। আচ্ছা এবার আসো প্রশোধন। প্রশোধন থেকে যেহেতু কোশ্চেন আসছে, আমি প্রশোধনটা নিয়ে আবার একটু কথা বলি। প্রশোধন হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে হচ্ছে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়, এটাকে বলা হয় প্রশোধন। ক্লিয়ার? তো প্রশোধন মেইনলি এই প্রসেসটা সবচেয়ে বেশি হয়ে থাকে উদ্ভিদের পাতার মধ্যে যে পত্ররন্ধ্র বা ছিদ্রগুলো আছে। আমরা পত্ররন্ধ্রের সংজ্ঞা জানি, দুইটা রক্ষীকোষ দ্বারা বেষ্টিত পাতার মধ্যে ছিদ্রটাকে বলা হয় পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে আসলে বেশি পরিমাণ প্রশোধনটা ঘটে থাকে। এখানে কি বলছে দেখো, যে প্রশোধনের সময় পানির সঙ্গে কোন পদার্থটি নির্গত হয়ে রোগ প্রতিরোধে সাহায্য করে? তো এক্স্যাক্টলি আমরা জানি উদ্ভিদের যে মাটির নিচ থেকে যে খনিজ লবণগুলা শোষণ করে, সেই খনিজ লবণগুলা যে মৌলগুলো আমরা একটু আগে পড়ে আসলাম, হ্যাঁ, সেই মৌলগুলা তারা আয়ন আকারে শোষণ করে এবং বিভিন্ন ধরনের লবণ বা ক্লোরাইড জাতীয় পদার্থ মানে প্রশোধনের সময় বের হয় এবং সেটা আসলে রোগ প্রতিরোধে সাহায্য করে। তো এইসব করলে এটার উত্তর হবে লবণ। ক্লিয়ার? এটা একটা আননেসেসারি কোশ্চেন হিসেবে ধরতে পারো, বাট এখান থেকে মনে রাখতে হবে প্রশোধনকে বলা হয় কিন্তু, এটা মনে রাখবা, প্রয়োজনীয় অমঙ্গলকে বলা হয়। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা স্যার, হ্যাঁ, এগুলা কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, তারপরে এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে সলভ করবে, এখানে যেন ভুল না হয়। ওকে, এবার আমাদের যে কোশ্চেনটা হচ্ছে উদ্ভিদ দেহে প্রশোধনের প্রধান অঙ্গ কোনটা? ক্লিয়ার? উদ্ভিদ দেহের প্রধান প্রশোধনের অঙ্গ কোনটা? তো এই বিষয়টা একদম একটা সহজ একটা টপিক, যে আসলে আমরা জানি যে প্রশোধন হচ্ছে যে প্রক্রিয়ায় আসলে উদ্ভিদের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে, এবং সবচেয়ে বেশি পানিটা বাষ্পাকারে বের করে হচ্ছে পাতার মধ্যে থাকা ছিদ্রগুলা, যেটাকে আমরা কি বলি? পত্ররন্ধ্র। তার মানে পত্ররন্ধ্র হচ্ছে আমাদের প্রশোধনের প্রধান অঙ্গ। পত্ররন্ধ্র কিন্তু আরও সার প্রক্রিয়াতে হয়, লেন্টিকুলার হয়, ত্বকীয় হয়, লেন্টিকুলার, কিন্তু তোমার মানে অ্যারাউন্ড 95% মোটামুটি ধরতে গেলে 95% প্রশোধন হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে হয়ে থাকে। এই কারণে পত্ররন্ধ্রকে আমরা ধরবো হচ্ছে প্রশোধনের প্রধান অঙ্গ হিসেবে। ক্লিয়ার? চলো আমরা শারীরতত্ত্বের পরের কোশ্চেনের দিকে আমরা আগাই। কি আছে? পানির শালক বিভাজনের নিচের কোনটি প্রয়োজন? আচ্ছা, শালক বিভাজন আগে টপিকটা কি সেটা আগে বুঝি। সেটা হচ্ছে আমাদের যে শালক সংশ্লেষণের কিন্তু দুইটা পর্যায়, একটা হলো আলোক পর্যায় আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। ক্লিয়ার? আলোক পর্যায়ের আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন আর একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ক্লিয়ার? তোমার মাথায় রাখতে হবে যে অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে পানি কিন্তু দরকার হয়, এবং এই পানি থেকে কিন্তু আমরা জানি না শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে প্লাস পাশাপাশি অক্সিজেন তৈরি করে, সেই অক্সিজেনটা আমরা গ্রহণ করি। ক্লিয়ার? তো এই যে পানির যে পানিটা ভেঙেই আসলে মূলত আমরা অক্সিজেনটা পাই, আর এটাকে আসলে শালক বিভাজন বলা হয়, পানির শালক বিভাজন। কারণ শালক সংশ্লেষণ প্রসেসের মাধ্যমে কিন্তু পানিটা ভাঙতেছে এবং আমরা অক্সিজেনটা পাচ্ছি। এখানের জন্য নিচের কোনটি প্রয়োজন? এটা টোটালি একটা মুখস্থ একটা পড়া, সেটার উত্তর ডেফিনেটলি ম্যাঙ্গানিজ হবে, এটা যেন কারো ভুল না হয়। ক্লিয়ার? স্যার এগুলা ভুল করার কিন্তু সুযোগ নাই। তারপর C3 চক্রের প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ কোনটা? আমি এই মাত্র বলে আসলাম যে আমাদের যে ইয়াটা আছে, কি বলে আমাদের যে মানে উদ্ভিদ শারীরতত্ত্বের যে শালক সংশ্লেষণ টপিকটা আছে, সেটার দুইটা ভাগ, আলোক পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়। তো আলোক পর্যায়ের অংশ দুইটা, চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশন, যেখানে আসলে ATP এবং NADH তৈরি হয়, এবং অচক্রীয় এবং আলোক নিরপেক্ষ পর্যায়ের কিন্তু আবার ধাপ আছে তিনটা। এখানে মেনলি খাদ্য তৈরি হয়। এখানে তিনটা প্যাথওয়ে আছে বা রাস্তা আছে, সেটার মধ্যে অন্যতম হচ্ছে ক্যালভিন চক্র, হ্যাচ এবং স্ল্যাক চক্র এবং CAM সাইকেল। ক্লিয়ার? তো C3 আসলে ক্যালভিন চক্রের আরেক নাম, এবং C4 হচ্ছে হ্যাচ এবং স্ল্যাক চক্রের আরেক নাম। ক্লিয়ার?
তো এখানে কি বলছে C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? তোমাদের এখানে আমি আলাদা করে নোট করে দিই, C3 চক্রের মধ্যে প্রথম উৎপাদিত পদার্থের নাম হচ্ছে 3PGA এবং C4 চক্রের মধ্যে সর্বপ্রথম উৎপাদিত স্থায়ী পদার্থের নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এগুলা যেন স্যার কোনোভাবেই ভুল না হয়। 3PGA এর কার্বন থাকে 3টা, দ্যাটস ওয়াই এটাকে C3 সাইকেল বলা হয়। অক্সালো অ্যাসিটিকের মধ্যে কার্বন থাকে 4টা, এই কারণে এটাকে C4 বলা হয়। তাহলে এখানে এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সহ সব জায়গায় আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যার, এটা ক্লিয়ার? তাহলে C3 চক্রের প্রথম উৎপাদিত স্থায়ী পদার্থের নাম হচ্ছে 3PGA, মানে হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ক্লিয়ার? আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে C4 এর, এটা হচ্ছে C4 এর, এগুলা কিন্তু ভুল করার কিন্তু কোনো সুযোগ নাই, ক্লিয়ার? তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। ও সরি, ফসফোগ্লিসারিলেট, সরি স্যার, এটা গ্লিসারিলেট আমি খেয়াল করি নাই, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই যে এটা আমি বলছি মুখে এটা, কিন্তু বানানটা আমি খেয়াল করি না, এটা হবে না, তো আমি এটা মুছে ফেললাম। তো এটা ফসফোগ্লিসারিক অ্যাসিড, মুখে বললাম একটা, দাগাইলাম আর একটা, সরি। তো এটা একদম সহজ একটা কমন একটা কোশ্চেন ছিল, এগুলা কিন্তু ভুল করার কিন্তু কোনো সুযোগ নাই। গ্লুকোজ অণুর কত শতাংশ সবাত শোষণে ব্যবহৃত হয়? আচ্ছা, এবার এখানে এটা আসলে টোটালি আমাদের বইয়ের মধ্যে একটা মুখস্থ একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে, যেটা আসলে একটা আননেসেসারি কোশ্চেন হিসেবে আমি ধরি, কারণ হচ্ছে এই সব কোশ্চেন পরীক্ষাতে আসার কথা না, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে এরকম হয় কি, কিছু মানে তোমার টপিকের বাইরেও কিছু কোশ্চেন তোমার হয়ে যায়, করে ফেলে, ওই জায়গা থেকে এটা মুখস্থ ডেফিনেটলি এটা মনে হয় আমার প্রায় 50 থেকে 52% হওয়ার কথা, এটা কারেক্ট আনসার হওয়ার কথা, এটাই হবে। তো এটা কিন্তু মুখস্থ পড়া স্যার, এটা আসলে বোঝার কোনো সুযোগ নেই। এই যে গ্লুকোজের আর কিউ কত? আর কি হচ্ছে শ্বসনের হার, মানে রেসপিরেটরি কোশেন্ট, রেটরি কিউ কোশেন্ট, TINT কোশেন্ট, বানানটা মনে ভুল আছে, আচ্ছা ঠিক আছে, এটাই মনে রাখবো, রেসপিরেটরি কোশ্চেন বা শ্বসনের হার। এটা বাইর করতে গেলে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে উপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, অক্সিজেন গ্রহণের পরিমাণ আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগের পরিমাণ, এটা মাথায় রাখতে হবে, কারণ শ্বসনের মধ্যে কিন্তু স্যার আর কিউ ধরতে কিন্তু রেসপিরেটরি, ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আরেকটা আছে কিন্তু PQ, ফটোসিনথেসিস কোশেন্ট, এটা হচ্ছে সালোকসংশ্লেষণের মধ্যে গ্লুকোজের হার রেটটা কত, এটা বের করার, এই যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের পরিমাণটাকে তুমি ডিভাইড করে দিলে হয়ে যাবে। কিভাবে করবো স্যার? এই যে C6H12O6 শ্বসনের সংজ্ঞা হচ্ছে যে প্রক্রিয়ায় গ্লুকোজ অক্সিজেনের সাথে জারিত হয়ে কি তৈরি করে স্যার? পানি, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে ATP তৈরি করে, এটা কিন্তু শ্বসনের সংজ্ঞা। তাই পানি তৈরি করে হচ্ছে অক্সিজেন লাগে 6টা অণু, পানি তৈরি করে 6টা, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে 6টা, তাহলে একদম সোজা। তাহলে কি হয় স্যার? কার্বন ডাইঅক্সাইড কত স্যার? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে দেখো 6, ক্লিয়ার? এখানে আমি বসে দিলাম 6, অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 6/6 = 1, একদম সহজ, ক্লিয়ার? তাহলে তোমাকে যদি কোনো বিক্রিয়াও ধরাই দেয় তুমি কিন্তু ইজিলি পারবা। আর আর যদি ফটোসিনথেসিসের ক্ষেত্রে উল্টা, উপরে থাকবে অক্সিজেন, নিচে থাকবে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? দ্যাটস ইট, এটাই পার্থক্য। তাহলে উত্তর কত? 1। হ্যাঁ, সহজ না? সহজ স্যার। হ্যাঁ, ও জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি, চলো এটা আমরা পড়ি, এটা থেকে কি কোশ্চেন আছে দেখা যাক। স্যার, ভাইরাস মুক্ত উদ্ভিদ তৈরিতে কোন পদ্ধতি বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রচলিত হয়? ওকে, তো আমাদের যে টিস্যু কালচার যে পদ্ধতি আছে, টিস্যু কালচার যে প্রসেসটা আছে, তো এই প্রসেসটার মধ্যে তোমরা অনেকেই হয়তো এখানে অনেক ঘটনা, অনেক বিষয়বস্তু তোমাদের জানার কথা, তো এর মধ্যে থেকে মনে রাখতে হবে যে টিস্যু কালচার যেটা করা হয়, একটা টিস্যুকে নিয়ে পুষ্টি মাধ্যমে কালচার করে এর বাড়ানোই কিন্তু টিস্যু কালচার, ঠিক না? তো টিস্যু কিন্তু যে কোনো জায়গারই হইতে পারে। তো এর মধ্যে যদি মেরিস্টেমের টিস্যু নেওয়া হয়, মেরিস্টেম মানে হচ্ছে ভাজক টিস্যু, মেইনলি এই ইংলিশে মেরিস্টেমেটিক টিস্যু বলা হয়। তো উদ্ভিদের যে শীর্ষক অঞ্চল আছে, ধরো একটা উদ্ভিদের শীর্ষক অঞ্চল, ধরো এই যে এই অংশটা ধরো উদ্ভিদের শীর্ষক অঞ্চল, এখানে যে কিছু টিস্যুগুলা থাকে সেই টিস্যুগুলাকে আসলে মেরিস্টেম টিস্যু বলা হয়। তো এই টিস্যুগুলাকে যদি আমি কাইটা নিয়ে এটার কালচার করি, তাহলে এইখানে কিন্তু কোনো ধরনের রোগ টুক কোনো কিছু তৈরি হবে না, মানে রোগ থাকবে না। তো এটার উত্তর কিন্তু মেরিস্টেম কালচার। তো মেরিস্টেমটাকে নিয়ে যদি আমি কালচার করি এবং সংখ্যা বাড়ায়, উদ্ভিদ বাড়ায়, তাহলে এটার নাম হবে মেরিস্টেম কালচার। এবং এটার ক্ষেত্রে এটা একদম খুব ইম্পর্টেন্ট, রোগ মুক্ত, ভাইরাস মুক্ত, জীবাণু মুক্ত উদ্ভিদ তৈরিতে কোন কালচার ব্যবহার করা হয়? এক কথায় উত্তর স্যার মেরিস্টেম কালচার, এক কথায় উত্তর। এটা আমি অনেক বছর স্টুডেন্টদের পড়াইছি, খুবই একটা কমন কোশ্চেন, এটা না পারলে আসলে তোমাদের এই অধ্যায় থেকে কিছুই পড়া নাই, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ,
তারপর আসো কি আছে, টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য কি? অপশনগুলো আমরা দেখি। বেশি টিস্যু উৎপাদন করা, এটা হইতে পারে। নতুন জাতের টিস্যু তৈরি করা, এটা সম্ভাবনা আসলে ভুল, কারণ টিস্যু কালচারের মধ্যে নতুন কিছু তৈরি হয় না। যেটা আমি যে গাছের স্যাম্পল নেবো এই গাছই তৈরি হবে, এটা ভুল। উন্নত মানের বীজ উৎপাদন, এটা আসলে এটার চেয়ে বেশি হয় যে মানে যারা হচ্ছে বিপন্ন প্রায় উদ্ভিদ তাদের বীজ উৎপাদন টিস্যু কালচারটা বেশি লাগে। নাম্বার ডি, বিভাজন, এই যে এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। এটা বিভাজন কম অঙ্গ থেকে নতুন চারা উৎপাদন, মেনলি টিস্যু কালচার। এটাই একটা উদ্ভিদের একটা টিস্যু বা চারা অংশ নিয়ে আমি এটাকে মিডিয়াম কালচারে বর্ধিত করাটাকে আসলে টিস্যু কালচার বলে। তাহলে প্রাথমিক উত্তর কিন্তু ডি হয়। তাহলে স্যার দেখছো একটু চিন্তা ভাবনা করলে হয়, খালি ধুমধাম খালি দাগাই দিলে হয়ে যায় না। এই যে অনেকে কিন্তু এটা দাগাইবো নতুন জাতের, নতুন জাতের হচ্ছে হলে তো এটা ট্রান্সজেনিক হয়ে যায়, এটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির উত্তরটা হয়ে যায়। ক্লিয়ার? তো সব কিছু চোখ কান খোলা রেখা, ফাঁকিবাজি করার কিন্তু কোনো সুযোগ নাই। ব্যাকটেরিয়ার প্লাজমিড, এই যে ব্যাকটেরিয়ার বডির মধ্যে এরকম মেসোজোম এটাকে বলে, এখানে তাদের ক্রোমোজোম থাকে নিউক্লিয়াস ব্যতীত, এবং এরকম একটা বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে যার নাম হচ্ছে প্লাজমিড। কি বলে এটাকে? প্লাজমিড। তাহলে এখানে যেখানে চক্রাকার দিকে চক্রাকার সাইডের মধ্যে আছে, আরএনএ তো হবেই না, আরএনএর অপশন আগে দুইটা বাদ, এক সূত্রক হবে না, ডিএনএ সবসময় দ্বিসূত্রক হয়, তার মানে ডি ইজ দ্য রাইট আনসার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে স্যার আমার তো মনে হয় না এখানে কোচিং কিছু কিন্তু আছে, সোজাই তো এগুলো না পারলে তো তোমাদের পিরানো উচিত। কোনটি রেস্ট্রিকশন এনজাইম নয়? ওকে, এটা আসলে একটা কমন লেটেস্ট কোশ্চেন, কারণ রেস্ট্রিকশন এনজাইম থেকে আগে পরীক্ষায় শুধু একটাই আসতো, কাটতে কোন এনজাইম লাগে, জোড়া লাগাইতে কোন এনজাইম লাগে। কাটতে লাগে হচ্ছে রেস্ট্রিকশন, জোড়া লাগাইতে লাগে লাইগেস। তো এখানে কি বলছে, রেস্ট্রিকশন এনজাইম নয় কোনটা? আচ্ছা আমি তোমাদের বলি, তিনটা নাম তোমার মুখস্থ করতে হবে। ইকু R1, বাম H1, হিন 3। ক্লিয়ার? এগুলো হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, এটা কাটতে সাহায্য করে। কিন্তু ডিএনএ এইচ এটা কোনো রেস্ট্রিকশন এনজাইমের মধ্যে পড়ে না। এটা মুখস্থ পড়া, কারণ এখান থেকে এই তিনটে রেস্ট্রিকশন এনজাইম, এই নামটাকে মনে রাখতে হবে। যেমন এই বছরের আগের বছর ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন ছিল, নিচের কোনটি রেস্ট্রিকশন এনজাইম? ক্লিয়ার? তো তিনটা আউল ফাউল এনজাইমের নাম ছিল, আর একটা এই তিনটা থেকে কোনো মনে হয় এটা ছিল, মানে ইকু R1 মনে ছিল অপশনে, তার মানে এটা কারেক্ট আনসার হওয়ার সম্ভাবনা বেশি ছিল। ঠিক আছে, তো এইগুলা কিন্তু তিনটা নাম বললে আপাতত হয়ে যায়। রেস্ট্রিকশন এনজাইমের নাম আরও আমাদের বইয়ে আছে, তোমরা চাইলে পড়তে পারো, অনেকগুলো 5টা মনে আছে, বা 3টা এখানে, এই 3টাই কমন, এই 3টা কাটতে সাহায্য করে, এটা মাথায় রাখবো। হ্যাঁ স্যার, এরপরে দেখি কি আছে। ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে বাহক হিসেবে ব্যবহার করা হয় কোনটা? বাহক মানে কি জানো? বাহক মানে হচ্ছে এখানে মানে আসলে প্লাজমিডকে বোঝানো হয়েছে। প্রসিডিউরটা তোমাদের জানার কথা, প্রসিডিউরটা কিভাবে হয়, যে একটা উদ্ভিদকে যদি তুমি মানে একটা উদ্ভিদ যদি একটা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি করতে চাও, তাহলে একটা প্লাজমিড লাগবে, একটা কাঙ্ক্ষিত ডিএনএ লাগবে, এদেরকে রেস্ট্রিকশন দিয়ে কাটতে হয়, লাইগেজ দিয়ে জোড়া লাগাইতে হয়। এখন এক প্রশ্ন হচ্ছে যে এই ধরনের উদ্ভিদ তৈরিতে এক্স্যাক্টলি কোন ব্যাকটেরিয়ার প্লাজমিডটা আমি নেব? ক্লিয়ার? তো এটা একদম একটা ইজি কোশ্চেন, মনে রাখতে হবে। যদি প্রাণীর ক্ষেত্রে হয়, যদি আমি ধরো আমার বডির কোনো একটা পার্ট নিয়ে এটারে আমি হ্যান ত্যান বংশন করুম, তাহলে আমি যে ব্যাকটেরিয়া নিব সেটা ব্যাকটেরিয়া হচ্ছে ইকুলাই ব্যাকটেরিয়ার প্লাজমিডটা আমি নিব। আর যদি উদ্ভিদ হয় সেই ক্ষেত্রে মাথায় একদম ঢোকায় রাখতে হবে, উদ্ভিদের ক্ষেত্রে অ্যাগ্রো ব্যাকটেরিয়াম। অ্যাগ্রো নাম দেখে বুঝছো যে অ্যাগ্রো এগ্রিকালচারের সাথে ম্যাচ করে। স্যার এইগুলো সোজা না, অ্যাগ্রো এটাই উদ্ভিদের। কি বলছে স্যার? উদ্ভিদ বলছে, উদ্ভিদ, তার মানে অ্যাগ্রো হবে, অ্যাগ্রো ব্যাকটেরিয়াম টোমেফেসিয়ান্স। ক্লিয়ার? এগুলো যেন ভুল না হয়। হ্যাঁ, তারপর আসো এখানের যে কোশ্চেনটা, গোল্ডেন রাইসের রং কত? রং কি? গোল্ডেন রাইস যেটা আসলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে ইউজ করা হয়। হ্যাঁ, গোল্ডেন রাইসের রং হচ্ছে গোল্ডেন না স্যার, এটা হবে হলুদ। এটা মুখস্থ করা, এটা মুখস্থ করান। হ্যাঁ, তারপর আসো কি কোশ্চেন, ইন্টারফেরন কি? ওকে, ইন্টারফেরন হচ্ছে ওয়ান টাইপ অফ প্রোটিন। প্রথম কোশ্চেন হচ্ছে এটা একটা প্রতিরক্ষামূলক প্রোটিন। দ্বিতীয় কোশ্চেন হলো এটা প্রতিরক্ষামূলক প্রোটিন। এটার কাজ হচ্ছে দেহের মধ্যে ভাইরাস ঢুকলে এটা অ্যাক্টিভ হয়, ভাইরাসকে নাই করে দেয়। যদি এরকম কোনো কোশ্চেন আসে, যদি পাও পরীক্ষাতে, ভাইরাস রে ধ্বংস করে কে, ভাইরাসকে মারে কে, ভাইরাসকে ছাড়কার করে কে, উত্তর ইন্টারফেরন। ক্লিয়ার? এবং এটাকে বাণিজ্যিক আকারে বিক্রি করা হয় বিটাফেরন নামে একে বাজারজাত করে বিক্রি করা হয়। ক্লিয়ার?
বিটা ফেরন নামে ওটাকে বাজারে বিক্রি করা হয়। তো এটা আসলে এগুলা না পারার মতো স্যার কোনো কিছু আমি মনে হয় না, আমি দেখছি যে এগুলা না পারার, এদের কমন, দেয়ার কমন কোশ্চেন, ঠিক আছে। বিটা ফেরন এক ধরনের প্রোটিন, মাথায় রাখতে হবে। এবং এবার আমাদের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, সেকেন্ড পার্ট আমরা শুরু করি। ফার্স্ট পার্ট থেকে দেখলাম আমরা প্রিভিয়াস ইয়ারলে কি কি কোশ্চেন আসছে। তো এবার আমরা দেখি যে সেকেন্ড পার্ট থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন কোন ধরনের কোশ্চেন আসছে। তো প্রথম কোশ্চেন এখান থেকে আসছে, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। চলো, পৃথিবীর আদি প্রাণী কোন পর্বের ও অন্তর্ভুক্ত? স্যার অপশন দেখে কি এটা আমি দেখাতে পারি কিনা? চলো দেখি। কর্ডাটা, পরিফেরা, সিলেন্টেরাটা। সিলেন্টেরাটা মানে সোজা বাংলা কথা, এটাকে তুমি ওই যে নিডারিয়া পর্বে ধরতে পারো। দ্য লাস্ট ওয়ান ইজ প্রোটোজোয়া। এই যে স্যার প্রোটোজোয়া পর্বের প্রাণীগুলারে, যে অ্যামিবা টেমিবা আছে না প্রোটোজোয়া, ঠিক আছে, ম্যালেরিয়া পরজীবী, এইগুলা কিন্তু স্যার আদি পর্বের। এই তিনটাই কিন্তু একই দাইসের, কিন্তু এটা ব্যতিক্রম। অপশন দেখে ওটা দাগাইতে পারি, অপশন দেখে ওটা দাগাইতে পারা যায়। চোখ কান খোলা রাখতে হবে স্যার। পরীক্ষার হলে তোমার যে সব কমন পড়ে বিষয়টা এরকম না, যে ফার্স্ট হয় না হেরও সব কমন পড়ে না, কিন্তু কি হের আইডিয়াটা খুব চমৎকার হয়। হে ধরতে পারে যে এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এটা কোনোভাবেই হইতে পারে না, এই কারণে সে দাগাইতে পারে কনফিডেন্সের সাথে যে এটাই রাইট আনসার। এটা যেহেতু আনকমন, চারটা অপশন থেকে এটা আনকমন, এটা ব্যতিক্রম, এটা দাগ দিয়েছি, এটাই কারেক্ট হয় এবং এটাই কারেক্ট হয়, এটাই তোমার করতে হবে। যেমন আমি নিজে ঢাকা ইউনিভার্সিটিতে যখন ভর্তি পরীক্ষা দিই, আমার প্রথম পরীক্ষা ছিল মেডিকেলে, যদিও আমি মেডিকেলের এক্সপিরিয়েন্স ছিলাম না, আমি ঢাবি টার্গেট ছিল, তো মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম, ওইখানে 64 পাইছি। কীভাবে স্যার? আমার আইডিয়া, কারণ আমি বাংলা ইংলিশ এবং জিকে আমি কিছুই পারতাম না, ওইরকমভাবে আমার স্ট্রং ছিল না জোন, কিন্তু 64 আমার কিসের 75-এর মধ্যে আমি 64 তুলছি, এটা আমার জোন ছিল, এটা আমার খেলা ছিল, তাহলে মেডিকেলে চান্স পাইতাম। বিষয়টা এরকম। তো কেন পারছি স্যার? কারণ আমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং আমার বায়োলজি এর উপর আমার ভালো দক্ষতা ছিল, দ্যাটস ওয়াই ঢাবিতে চান্স পাইছি। ঢাবিতে তো 4টা সাবজেক্টে আমার ভালো একটা ছিল, জায়গা ছিল। তো ওই জায়গা থেকে তোমার কিন্তু সব কিছু মাথায় একদম গাট করে নিতে হবে। ক্লিয়ার স্যার? তো এইভাবেই কিন্তু চান্স পাইতে হয়। চান্স পাইতে গেলে যে আমার যে সব পরীক্ষায় ঢাবিতে যে আমার 30টা বায়োলজি ছিল এমসিকিউ, এখন তো রিটেন করছে, 30টা কি কমন ছিল? না স্যার। রাজশাহীর এটা সি ইউনিটের কোশ্চেন, আমি রাজশাহী সি ইউনিটে পরীক্ষা দিই না, আমি রাজশাহীতে পরীক্ষা দিয়েছিলাম এই ইউনিটে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যে ইউনিট আছে এটাতে বায়োলজি নাই স্যার, এটাতে আমি পরীক্ষা দিয়েছিলাম। ক্লিয়ার? তো মাথায় রাখতে হবে এই জিনিসগুলা। এবং আসলে এই দুঃখের বিষয় হচ্ছে কি, সাতটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর রাজশাহীতে শুধু একটা ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম এবং এত অসুস্থ ছিলাম এবং এটাতে আমি চান্স পাই নাই। তোমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াচ্ছি কিন্তু এটাতে আমি চান্স পাই না। বাদ বাকি আমার রাজশাহী ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর সবগুলো ইউনিভার্সিটিতে ওভারঅল দিলে আমি চান্স পাইছিলাম। চট্টগ্রাম, তারপরে সাস, তারপরে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, এগুলোতে চান্স পাইছিলাম। কিন্তু রাজশাহীর এই ইউনিটে পরীক্ষা, সিতে আমি পরীক্ষা দিই নাই। পরীক্ষা দিনে কেন? এটা সহজ একটা ইউনিট, এটা পরীক্ষা দিয়ে কি করবো? এসি দিছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ছিল, এটাতে টার্গেট করে, কিন্তু এত প্রায় 15 ঘন্টা ছিল লাগতে। ঢাকায় তখন ছিলাম, 17 সালের গল্প, ঢাকা থেকে গেছিলাম, রাস্তায় আমাদের জ্বর, এটা অবস্থা খারাপ। পরের দিন পরীক্ষা দিয়ে আমার আসলে ভালো ছিল না, এবং এটাতে পরীক্ষাটা একটা পরীক্ষার আগে একটা ছিল। কিন্তু স্যার অন্য বিশ্ববিদ্যালয়ে এর পর থেকে সব বিশ্ববিদ্যালয়ে দূরে যখন যেতাম, একদিন আগেই চলে যেতাম। বিষয়গুলো এইভাবেই তোমার মাথায় নিতে হবে। ক্লিয়ার? পরীক্ষার অপশন টেস্ট একটা মারাত্মক জিনিস, এটা যে পারে স্যার, এটা তো রিটেন না, এটা তো এমসিকিউ। এখন তো ঢাকা ইউনিভার্সিটি কি করছে, রিটেন করছে। আগে কিন্তু আমরা এমসিকিউতে 30টা করে এমসিকিউ ছিল, আমরা ওইগুলো দাগাইছি স্যার, কুবায় দাগাইতাম একদম করা। তো তোমার মাথায় স্যার এগুলো রাখতে হবে, না হলে কিন্তু উপায় নাই। বুঝতে পারছি? অপশন টেস্ট ম্যাথে বলো, ফিজিক্সে বলো, কেমিস্ট্রিতে বলো, বায়োলজিতে বলো, অপশন টেস্ট তোমার যদি দক্ষতা না থাকে, এমসিকিউ পরীক্ষা দিয়ে তোমার লাভ নাই। তোমার জানতে হবে যে এক্স্যাক্টলি স্যার এটা একটা আমাদের মেজর 9টা পর্বের মধ্যে এটা পড়ে, এটা পড়ে, এই পর্বটা আমি পড়ছি না বইয়ের মধ্যে, নাই আমাদের ইন্টারমিডিয়েট বইয়ে নাই, চোখ বন্ধ করে এটা দাগ দিয়ে আসো যে এটা ব্যতিক্রম, এখান থেকে এটা আদি পর্ব শেষ। ক্লিয়ার? ওকে, চলো। গল্প করলে তো আবার স্যার, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, এটা তো তোমার অন্তত তোমার পারার কথা, কারণ এই কোশ্চেনটা আছে হাইড্রা থেকে। হাইড্রার বডিটা যদি তুমি আঁকো, তাহলে হাইড্রা যদি বডি তুমি এইভাবে আঁকো, তাহলে হাইড্রার এই যে মুখছিদ্র থেকে এদিকে মাছ বরাবর কিন্তু হাইড্রার একটা ছিদ্র থাকে না? এই দেখাই আমি তোমাকে, এই যে এটা, এই যে যেটাকে আমরা সিলেন্টেরন নামে ডাকি, এই যে এটা, ঠিক আছে, এটাকে কি বলি আমরা? সিলেন্টেরন বলি না, এটাই তো হাইড্রার সেই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এখানে খাবার এসে ঢুকে পরিপাক হয়, এখানে বহিঃকোষীয় পরিপাক হয় এবং এই সাইডে অন্তঃকোষীয় পরিপাক হয়। দ্যাটস ইট, এটাই তো না পারার কি আছে? এটা কি কালিটা আসতেছে ভালো? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কার বৈশিষ্ট্য? হাইড্রার বৈশিষ্ট্য। চোখ বন্ধ করে দেখা আসবা। ক্লিয়ার? চোখ বন্ধ করে দাগ, এগুলো কোনো কথা নাই। হ্যাঁ, এই যে অ্যাওরেলিয়া, সরি এখানে একটা আছে অ্যাওরেলিয়া, আমি খেয়াল করি নাই।
এই যে অ্যাওরেলিয়া অ্যাওরটা, দুইটা নাম কিন্তু আছে, হাইড্রা, জেলিফিশ, সি এনিমন, সি মেট্রিডিয়াম, অ্যাওরেলিয়া অ্যাওরটা, এটাও কিন্তু একটা নাম আছে স্যার। এটাও কিন্তু স্যার নিডারিয়া পরের প্রাণী না, মানে নিডারিয়া পরের মধ্যে এগুলো দেখা যায়, নিডারিয়ার মধ্যে এগুলো দেখা যায়। তো নিডারিয়া, এটাও নিডারিয়া, আমি খেয়াল করি না, এটাও নিডারিয়া। টেনিয়া সোলেনাম এটা নিডারিয়া না, স্কাইফা তো হচ্ছে প্রথম পর্বটা, তো এটা দ্যাটস ইট, এটা ক্রিমি। 3 নাম্বারটা হচ্ছে ক্রিমি, আর 1 নাম্বারটা হচ্ছে তোমার ওই যে কি বলে স্পঞ্জ। ওকে, পেট্রোমাইজন্টিরা শ্রেণীর মাছরা কি নামে পরিচিত? আচ্ছা, পেট্রোমাইজন্টিরা কই থেকে আসছে নামটাকে জানি। আমাদের কর্ডাটা উদ্ভিদ কিন্তু 3টা ভাগে ভাগ করা যায়, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। আমরা জানি ভার্টিব্রাটার আবার মানে 2টা পার্ট আছে, একনাথা, ন্যাথাস্টোমাটা। একনাথার আবার 2টা ভাগ আছে, একটা হচ্ছে মিক্সিনি আর একটা হচ্ছে পেট্রোমাইজন্টিডা। ক্লিয়ার? এই যে নাম আসছে দেখছো, একটা নাম হচ্ছে মিক্সিনি, তোমরা নাম অবশ্যই শুনছো মিক্সিনি, আর একটা নাম হচ্ছে হলুদ কালার দিয়ে লিখি, আরটা হচ্ছে পেট্রোমাইজন্টিডা। এগুলো আসলে 2টাই মাছ হচ্ছে ইল টাইপের মাছ, মানে বাইম মাছের মতো, আসলে এইরকম পিছলা সাপের মতো দেখতে এই মাছগুলো এইরকম, ঠিক আছে? তো মিক্সিনি এই টাইপের মাছগুলোকে বলা হয় হ্যাকফিশ। কি বলে এদেরকে? হ্যাকফিশ। আর পেট্রোমাইজন্টিডা এই পরের প্রাণীগুলোকে বলা হয় ল্যাম্প্রে। এর নাম মনে রাখতে হবে, মনে রাখাই লাগবে। ক্লিয়ার? এতে ষড়যন্ত্র আছে 5 থেকে 15 জোড়া, এতে নাই। তাহলে পেট্রোমাইজন্টিডা, ল্যাম্প্রে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন যায়, পানির পরিচিতি। এখান থেকে আর নাই। হাইড্রা টোটিপটেন্ট কোষ কি? টোটিপটেন্ট শব্দটা নতুন শুনছো, বা যারা ভালো ছাত্র তারা আগে থেকে জানো এই শব্দটাকে, এটা কোন জায়গার কোশ্চেন? টোটিপটেন্ট কোষ, টোটিপটেন্সি। টোটিপটেন্ট মানে আমরা বায়োটেকনোলজি যে জীব প্রযুক্তি পড়ে আসছে, এখানে শব্দটা পাওয়ার কথা। একটা সজীব কোষ থেকে একটা পুরা উদ্ভিদ তৈরি হওয়ার প্রসেসটার নাম হচ্ছে টোটিপটেন্সি। যে ক্ষমতাটা, একটা ছোট সেল এখান থেকে একটা বড় একটা দেহ তৈরি হয়ে গেছে, এটাকে বলা হয় টোটিপটেন্সি। ক্লিয়ার? তো টোটিপটেন্সি সেল হাইড্রার কোনটা? হাইড্রাকে অমর প্রাণী বলা হয় না, হাইড্রার একটা কাটলে আরেকটা গজায়, একটা কাটলে আরেকটা গজায়, আরেকটা কাটলে আরেকটা গজায়। ক্লিয়ার? তাহলে হাইড্রার টোটিপটেন্সি কোষ কোনটা হবে স্যার? ইন্টারস্টিশিয়াল কোষ না? টোটিপটেন্সি মানেই তো একটা থেকে আরেকটা, মানে একটা পূর্ণাঙ্গ হওয়া। হাত কেটে দিচ্ছে, এখানে ইন্টারস্টিশিয়াল কোষ, এটা আস্তে আস্তে বড় হয়েছে, তাহলে এটাই তো টোটিপটেন্সি কোষ। দ্যাটস ইট, এটাই স্যার গল্প, এটাই। ক্লিয়ার? ভুল করার সুযোগ নাই। চলো, হাইড্রার পরিপাক কোন ধরনের হয়? হাইড্রার বডির মধ্যে আমরা আবারও জানি 2 ধরনের পরিপাক হয়, বহিঃকোষীয় পরিপাক এবং অন্তঃকোষীয় পরিপাক, এটা ফিক্সড। ঘাসফড়িং এর গিজার্ডের পর থেকে শুরু হয়ে উদরের মধ্যাংশ পরিমাণ প্রাচীর হ্যানতেন অংশটাকে কি বলা হয়? এত বুঝলাম, আগে কি ঘাসফড়িং এর, এবার আমরা পৌষ্টিক নালী ডাকি। ঘাসফড়িং এর এই যে দেখো, সবার আগে এই যে এটা মুখ, এরপর হচ্ছে এই জায়গাটাকে বলা হয় এসোফেগাস, এরপরে এই জায়গাটাকে বলা হয় ক্রপ, ক্রপের পরে এই অংশটার নাম হচ্ছে গিজার্ড, এই যে অংশটার নাম গিজার্ড, গিজার্ডের পর একটা বড় অংশ এর নাম হচ্ছে মেসেন্টেরন, এরপর হচ্ছে এই যে কোলন, সিকাম, মলাশয়, হ্যাঁ পায়োছিদ্র, এইগুলো আছে। এই খাবার আসলে এই নল দেওয়া আছে, এটা হচ্ছে ঘাসফড়িং এর পরিপাক নালী। তাহলে আমি এটা আইডেন্টিফাই করি, এটা হচ্ছে গ্রাস নালী এটাকে বলে। আর উপরটা তো মুখ, এটার নাম হচ্ছে ক্রপ, এটার নাম হচ্ছে গিজার্ড, এবং এখানে হচ্ছে এটার নাম হচ্ছে মেসেন্টেরন। এটা ঘাসফড়িং এর পাকস্থলী হিসেবে কাজ করে, মেসেন্টেরন। তাহলে কি চাইছে আমার কোশ্চেনে? ঘাসফড়িং এর গিজার্ডের পর থেকে শুরু করে উদরের মধ্যাংশ, মানে এই পার্টটাতে, এই যে এত্তুর, এটার নাম কি? এটার নাম মেসেন্টেরন। সোজা না? সোজা। ঠিক আছে, মনে রাখতে হবে গিজার্ডের 6টা দাঁত থাকে, গিজার্ডের 6টা দাঁত থাকে। ক্লিয়ার? হায় পরে মনে রাখতে হবে হাইড্রার 2 জোড়া লালা গ্রন্থি আছে, 2 জোড়া লালা গ্রন্থি আছে। সরি 2 জোড়া কেন, 1 জোড়া, 1 জোড়া, 1 জোড়া, সরি। এবার মনে রাখতে হবে হাইড্রার 6 জোড়া, এই যে মেসেন্টেরনের উপরে এরকম 6 জোড়া হেপাটিক সিকা থাকে বা গ্যাস্ট্রিক সিকা, 6 জোড়া হেপাটিক সিকা, এগুলো জেনে রাখা উচিত। হেপাটিক সিকা অথবা গ্যাস্ট্রিক সিকা ওকে বলা হয়। পড়ালাম একটা, জানলা 5টা। ওকে, জেনে রাখা ভালো। স্যার পরের কোশ্চেন, ঘাসফড়িং এর ট্রাকিয়া কখনো চুপসে যায় না কেন? ওকে, ঘাসফড়িং এর ট্রাকিয়া আবার কি স্যার? দেখি। ঘাসফড়িং এর আমাদের যেমন প্রধান শ্বসন অঙ্গের নাম কি? ফুসফুস। এদের প্রধান শ্বসন অঙ্গের নাম হচ্ছে ট্রাকিয়া। ঠিক আছে, এদের প্রধান শ্বসন অঙ্গ ট্রাকিয়া। দেখো তোমাকে আমি দেখাই, ধরো ঘাসফড়িং এর বডিটাকে যদি আমি আঁকি এইভাবে, ঠিক আছে, ধরো এখানে অনেকগুলো ছিদ্র থাকে, ঘাসফড়িং এর এই জায়গাগুলোতে অনেক ছিদ্র থাকে, এইখানে 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 এইগুলা ছিদ্র, এগুলোকে বলা হয় শ্বাসরন্ধ্র বা
স্পাইরাকল। এটি থাকে 20টা বা 10 জোড়া, মানে শ্বাস নেওয়ার ছিদ্র। এই ছিদ্রগুলা এভাবে এভাবে লম্বা হয়, ঠিক আছে, লম্বা হয়, ক্লিয়ার, লম্বা হয়ে বিভিন্ন শাখা প্রশাখায় শাখায় প্রশাখায় বিভক্ত হয়। এই জায়গাটারে বলা হয় ট্রাকিয়া। এই লম্বা যে টিউবটা আছে না, এই লম্বা টিউবটার নাম হচ্ছে ট্রাকিয়া। এবং এই দিক দিয়ে শ্বাস, এই ছিদ্র দিয়ে, এই ছিদ্র দিয়ে শ্বাস ঢুকে এদিক দিয়ে উপরে যায়, ঠিক আছে। ট্রাকিয়া যেহেতু একটা নল, এটা চুপসে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, তাহলে এটা চুপসে যায় না কেন জানো? ট্রাকিয়ার মধ্যে এরকম কিছু অংশ, ট্রাকিয়াটা এরকম ভাবে পেঁচানো, একটা রিং দ্বারা একটা পেঁচানো থাকে। তো এই যেহেতু রিং আছে, এর ভিতরে একটা পেঁচানো একটা শেপ আছে, এটাকে বলা হয় টিনেডিয়া। কি বলে এটাকে? টিনেডিয়া। এই টিনেডিয়া থাকার কারণে এই যে রিং গুলা কি করে, এটা চুপসে যেতে দেয় না, এটা এমনি আটকে রাখে। এই ধরো এটা রিং, এটাকে এভাবে পেঁচায় শক্ত করে ধরে রাখে, যাতে এটা চাইলেও এভাবে চুপসে যায় না। কারণ পানির বোতল যেমন টান দিলে চুপসে যায়, তাহলে এটা যেহেতু একটা নল, এটা চুপসে যেতে পারে, চুপসে যায় না কারণ টিনেডিয়া থাকার কারণে। এটার নাম কি? টিনেডিয়া। দেখছো, শিকার হলে স্যার অনেক কিছু শিকার আছে, অনেক 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 অনেক, ক্লিয়ার। রাজশাহী বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, সব বলো, অনেক কিছু পড়ার আছে। স্যার পরের কোশ্চেন, রুই মাছের কোন অংশ পানির বিভিন্ন স্তর সম্পর্কে ধারণা দেয়? এক কথায় উত্তর, এটা হচ্ছে বায়ুথলি। রুই মাছের ভিতর, রুই মাছ কাটা দেখছো? এই ছেলেরা মেয়েরাও যারা ক্লাস করছে, রুই মাছ তো আব্বা আম্মা কাটছে না, আম্মা কাটছে না, গলাটার মধ্যে টান দেয়, টান দিয়ে হুর করে একটা চামচ দেয় বা হাত দিয়ে সব ময়লা আবর্জনা বের করে, নারী ভুরি সব, এবার সাদা একটা পটকার মধ্যে থাকে, সামথিং লাইক দ্যাট, এরকম। এই সাদা কালার কি আছে? না, এই সাদা কালার আছে, এরকম একটা পটকা থাকে, ঠিক আছে। এটাকে বলা হয় বায়ুথলি বা পটকা। হ্যাঁ, এই বায়ুথলি বা পটকা হচ্ছে পরে অনেক কাজ, শব্দ তৈরি করতে সাহায্য করে, চলনে এটা হেল্প করে, হ্যাঁ, বেশি থাকতে সাহায্য করে, বুদবুদ সৃষ্টি করে, শব্দ ক্রিয়েট করে, এবং পানির কোন স্তরে আছে সেটাও মিজার করতে সাহায্য করে এই বায়ুথলি বা পটকা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ স্যার, পরের কোশ্চেন দেখি, ওই অধ্যায়ের কোশ্চেন। তাহলে রাজশাহীতে আমরা দেখলাম যে প্রিভিয়াস যে কোশ্চেন ছিল, বড় একটা অধ্যায় থেকে মেজরিটি কোশ্চেন, হাইড্রা থেকে শুধু একটা কোশ্চেন ছিল, ঘাসফড়িং থেকে তিনটা কোশ্চেন ছিল, রুই মাছ থেকে একটা কোশ্চেন দেখলাম। তার মানে ঘাসফড়িংটা এরা বেশি ফোকাস করছে, কঠিনটা এরা চয়েস করছে, ক্লিয়ার। তো আমাদের কোর্সগুলো থেকে তোমরা ঘাসফড়িং এর সব টপিক ইজিলি হয়তো করে ফেলছো, এখানে সবকিছু বোঝানো আছে, ইজিলি তোমরা পারবা এখান থেকে। নেক্সট, পরিপাক শোষণ, দেখি এই অধ্যায়ে কি আছে। স্যার, পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে যে প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে একে বলা হয় ইমালসিফিকেশন। এটা একদম ফিক্সড উত্তর, এখানে কোনো হজবরল ডান বা বোঝার কোনো সুযোগ নেই। ইমালসিফিকেশন তোমরা হয়তো ইন্টারমিডিয়েটে বি নাম্বার কোশ্চেনে পড়ছো। ইমালসিফিকেশন কাকে বলে? পিত্তরস যখন চর্বি জাতীয় খাবারকে ক্ষুদ্র ক্ষুদ্র সাবানের মতো ফেনায় কনভার্ট করতে পারে, এই পদ্ধতির নাম হচ্ছে ইমালসিফিকেশন। এটা একদম মুখস্থ পড়া, এখানে কিন্তু 6-9 বোঝার কিন্তু কোনো ওয়ে নাই বা সুযোগ নাই, ক্লিয়ার। তো এইগুলা কিন্তু তোমাদের বেসিক্যালি জানা উচিত। অ্যাসিডিক পরিবেশে কাজ করে কোনটা? আরে বাবা, এখন তো খুব একটা ট্রিকি কোশ্চেন স্যার, খুবই একটা সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা, আমি আগে এই এনজাইম গুলা কই কই আছে আমি একটু দেখি। অ্যামাইলেস, এটা অগ্নাশয় থেকে বেরোয়, এবং এটা কাজ করে কোথায়? ক্ষুদ্রান্তে। পেপসিন, এটা কই? এটা পাকস্থলিতে বের হয়। কোথা থেকে বের হয়? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে, পাকস্থলী। ট্রিপসিন, এটাও অগ্নাশয় আমি লিখলাম, এবং এটাও কাজ করে কি? ক্ষুদ্রান্তে। লাইপেস, এটাও অগ্নাশয়, ক্ষুদ্রান্তে, বা এটা অনেক সময় পাকস্থলী থেকে বের হয়, বাট এটার পাওয়ার কম। মেনলি আমরা এটা এই অগ্নাশয় ধরলাম। আচ্ছা, পাকস্থলীর মধ্যে স্যার একটা জিনিস আগে দেখো, ট্রিকি কোশ্চেন কেমনে বুঝতে হবে। অ্যাসিডিক পরিবেশ আমাদের বডির কোন জায়গায় আছে? মনে আছে অ্যাসিডিক পরিবেশ মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়া অ্যাসিডিক হয় না। এটা কই হয়? এটা কই বের হয়? এটা আমাদের পাকস্থলীতে আছে না স্যার? তাহলে পাকস্থলীর এখানে এনজাইম কোনটা? পেপসিন। ডান, একদম চোখ বন্ধ, বি। দেখছো, এইভাবেই তো তোমাকে ট্রিক্স খেলবে তারা। তুমি না জানলে তোমার বুঝতে হবে স্যার পেপসিন কই থেকে বেরোয়? পেটের থেকে। পেপসিন, তারপর হচ্ছে জিলুটিন, এটার নাম মনে রাখতে হবে। পেপসিন, জিলুটিন, এই দুইটার নাম মনে রাখতে হবে। এই দুইটা কিন্তু আমাদের পাকস্থলী থেকে বের হয়, ক্লিয়ার। এবং হচ্ছে এরা আমিষ জাতীয় খাবারকে কনভার্ট করে পলিপেপটাইডে কনভার্ট করে, ক্লিয়ার। আর বাকি একটাও কিন্তু পাকস্থলীর মধ্যে না। তার মানে অ্যাসিডিক পরিবেশে শুধুমাত্র পেপসিনই কাজ করতে পারে। হ্যাঁ, বৃহদন্তের কাজ নয় কোনটা? স্যার এটা সোজা, বৃহদন্তের মধ্যে আসলে মূলত শোষণ হয়।
খাবার দাবার যা আছে না এখানে মল তৈরি হয়, খাবার দাবার শোষিত হয়ে বৃহদন্তের এই নলটা এই ধরো এইভাবে আসলো, এইভাবে এটা হলো পাকস্থলী। হ্যাঁ, পাকস্থলী এদিকে গেছে, যাওয়ার পরে এখানে যে ক্ষুদ্রান্তর পরে এই যে আমি এটা অন্য কালার দিয়ে আঁকি, সাদা কালার দিয়ে এখান থেকে শুরু হয় বৃহদন্ত। এই যে বৃহদন্ত এইভাবে গিয়ে এইভাবে হচ্ছে সিকাম কোলন মলাশ হয়ে মলদ্বারে গিয়ে পায়ুপথে উন্মুক্ত হয়। শেষ। বৃহদন্তের এইখানে কি হয়, খাবার যখন ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্তের মধ্যে ঢুকে, এই বৃহদন্তের মধ্যে খাবারগুলো শোষিত হয়ে বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, পানি ভিটামিন এগুলো শোষিত হয় এই জায়গার মধ্যে। ক্লিয়ার? তো পানি শোষণ, ভিটামিন শোষণ, অজীব লবণ শোষণ সবই হয়। স্যার প্রোটিন কি এরা ভাঙে? বৃহদন্তের মধ্যে কোনো পরিপাকই হয় না। এটা লাস্ট পর্যায়ে যেখানে মল তৈরি, প্রোটিন তো এর আগে ক্ষুদ্রান্ত পাকস্থলীর মধ্যে প্রোটিন ভাঙা শেষ না। তার মানে ডেফিনেটলি ডি ইজ দ্য কারেক্ট আনসার। এটার কাজ নয়। এগুলো যদি না পারো স্যার তাহলে হবে। বিএমআই এর জন্য, হৃদরোগের জন্য কোনটা ঝুঁকিপূর্ণ? বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটা বের করে কিভাবে স্যার? ওজন কেজিতে হবে, উচ্চতা স্কয়ার মিটারে হবে, ওজন উচ্চতা স্কয়ার। ক্লিয়ার? তো আজকে আমি আমার বিএমআই মাপছিলাম, আমি টিউশন যখন আমি একটা স্টুডেন্টকে পড়াতেছিলাম, তো আমার বিএমআই হলো 26। দ্যাটস নট গুড। আদর্শ হচ্ছে, মনে রাখতে হবে, আদর্শ মানটা হচ্ছে বিএমআই এর 18.5 থেকে 24.9। এটা হলো আদর্শ বিএমআই। আদর্শ বিএমআই হচ্ছে এটা। ক্লিয়ার? এর পরে 25-এর পরে হলে এটা হলো অতিরিক্ত ওজন। ঠিক আছে, তার মানে অতিরিক্ত ওজন আমার পার্সোনালি আমার বডিতে আছে। তো হৃদরোগের জন্য স্যার এই যে সবচেয়ে বড় গুণটা, এটা চোখ বন্ধ করে তাকাই দিবা 35, এটা মানে করে বুম্বা। ঠিক আছে, হাতি। তো এর তো হার্টের উপর মারাত্মক প্রেশার থাকবেই, তার মানে এটা দেখেই উত্তর করা যায়। এটা স্যার তো প্যারানোর কিছু আছে, এগুলো তো ইজি কোশ্চেন, এটা না পারলে কেমনে? হ্যাঁ, এই ছকটা মুখস্থ করতে হবে, কাজ দিয়ে দিলাম। ছক, বিএমআই এর ছক মুখস্থ। তার মধ্যে আদর্শ মান তো আমি লিখেই দিলাম, এটা তো লাগবেই, কোনো সুযোগ নাই। এরপর কি আছে দেখি। বিএমআই এর কোন মান 30 থেকে 34? তাহলে যেমন 25-এর পর থেকে 30 পর্যন্ত যেটা মানটা, সেই রেঞ্জটাকে আসলে বলা হয় অতিরিক্ত ওজন। এরপরে যারা 34 থেকে 34 হলো প্রথম শ্রেণীর স্থূলতা। স্বাভাবিক ওজন হলো 18.5 থেকে 24.9, আর এটা মনে হয় 25 থেকে হইলো 29.9, আর এটা হলো 30 থেকে 34.9। তাহলে ঘটনা বুঝছো? তাহলে এটা প্রথম সিরিজ হলো, দ্বিতীয় হচ্ছে 40, শেষ। ওই 35 থেকে 40। হ্যাঁ, মানব শরীরে তো রক্ত সঞ্চালন। চলো পরবর্তী গল্প। রক্তরসের অজৈব উপাদান। অপশনগুলো একটু ভালো করে খেলা করো। জৈব অজৈব যদি এখান থেকে কোশ্চেন করে না, রাজশাহীতে করছে, এগুলো আসলে নট নেসেসারি। আমাদের যেমন রক্তে দুইটা ভাগে ভাগ করা যায়, রক্তরস এবং রক্তকণিকা। রক্তরসের আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এই তোমার মানে পানি এবং কঠিন পদার্থের মধ্যে জৈব এবং অজৈব উপাদান পাওয়া যায়। ক্লিয়ার? পানি থেকে 90 থেকে 92%, আর কঠিন পদার্থ থেকে 8 থেকে 10%। তো এই যে অজৈব উপাদানের মধ্যে কোনটা? দেখো, তিনটা নামের মধ্যে একটু মিল আছে, ক্যারোটিন, বিলিরুবিন, অ্যালবিউমিন। কিন্তু আয়োডিন তো স্যার এই দিল লগে মিলে না। ঠিক আছে, ক্যারোটিন একটা কালার, বিলিরুবিন, অ্যালবিউমিন এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ, আয়োডিন কিন্তু একটা আলাদা মৌল। তার মানে এটা অজৈব উপাদান। অপশন দেখে এটা উত্তর করা সম্ভব। ক্লিয়ার? ওরে বাবা, এ তো বিশাল বড় কোশ্চেন। দেখি কি লেখছে। একজন ক্যান্সার রোগীকে কেমোথেরাপি দিয়ে দেওয়া হলো, এক পর্যায়ে তাকে এরিথ্রোপয়েটিন দেওয়া হলো। এই যে এরিথ্রো শব্দের অর্থ দিয়ে বুঝতে পারতেছো আরবিসি রে বুঝাইতেছে, কারণ আরবিসির বৈজ্ঞানিক নাম হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রোপয়েটিন দেওয়া মানে হচ্ছে এটা কি, মানে এটা একটা মানে ওয়ান টাইপ অফ, এটা একটা মানে একটা পদার্থ, যে পদার্থটা হচ্ছে অস্থিমজ্জায় যাবে। আগে বুঝো, এরিথ্রোপয়েটিন তৈরি করে হচ্ছে আমাদের দেহের বৃক্ক। কে তৈরি করে? কিডনি। এটা যায় কই? এটা হচ্ছে অস্থিমজ্জাকে। ঘটনা বুঝো, অস্থিমজ্জায় যায়। অস্থিমজ্জার কাজ কি? রক্ত তৈরি করা, মানে এরিথ্রোসাইট তৈরি করা, রক্ত তৈরি করা। তাহলে এটার কাজ কি হইব? কত দেখি, এটার কাজ কি হইব? এই এরিথ্রোপয়েটিন যদি বডির মধ্যে দেয়, তার মানে রোগীর বডির মধ্যে রক্ত কম। এটা দিলে কি হবে? এটা বৃক্ক যদি কাজ না করে, তাহলে কি করবে? অস্থিমজ্জা এটা সরাসরি যাইব, সরাসরি। যদি কিডনির থেকে এটা বডির মধ্যে এমনি দেওয়া যায়, কিডনি তো তৈরি করে বডির মধ্যে এমনি দেওয়া, যদি রক্ত কম থাকে তাহলে এটা অস্থিমজ্জা যাইব, গিয়া রক্ত তৈরি করতে হেল্প করবো। না, আমি এটার এরিথ্রোপয়েটিন। কি লেখা আছে নিচের কোন কারণে এটা প্রযোজ্য নয়? মানে এটা কোনটা নিচের, এটার কোনটা কাজ নয়?
কোশ্চেনটা দেখো, কাজ হইতো একদম ইজি, কিন্তু কাজ নয় কোনটা বলছি দেখো। লোহিত রক্তকণিকার পরিমাণ বৃদ্ধি করা, এটা তো অবশ্যই এর কাজ না। আমি এরিথ্রোপয়েসিস প্রক্রিয়া দ্বারা এখানে রক্ত তৈরি করবে, অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে উদ্দীপ্ত করা, ডেফিনেটলি এটাও রাইট। ক্যান্সার কোষের মৃত্যু ঘটানো, কমে গেলে অ্যানিমিয়া হয়। স্যার এটার তো ক্যান্সার কোষের লোক এটার কোনো ভালোবাসা নাই, কমে গেলে অ্যানিমিয়া হয়। হ্যাঁ, রক্ত কমে গেলে কি হয়? এরিথ্রোপয়েটিন কমে গেলে রক্ত তৈরি কমাবে, আর রক্ত তৈরি কম হলে বডির সিচুয়েশনটাকে বলে অ্যানিমিয়া। দ্যাটস মিন সি ইজ দ্য রাইট আনসার। ক্যান্সার কোষের সাথে এটার কোনো ভালোবাসা মিল নাই। ঠিক আছে, এক কথায় উত্তর, কথা কিন্তু দুইবার বলা যাবে না। এরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় যকৃৎ এবং প্লিয়া, এটা সবার জানার কথা। আর তৈরি হয় কোথায়? অস্থিমজ্জায়। কোথায়? অস্থিমজ্জায়। আর ভ্রূণ দেহে, মনে রাখতে হবে এই লোহিত রক্তকণিকা ভ্রূণ দেহে তৈরি হয়, এটা মনে রাখতে হবে। ভ্রূণ দেহে তৈরি হয় কিন্তু যকৃতে, কারণ তখন হাড্ডি তখন আমাদের ফর্ম হয় না, তাহলে এটা লাগবে না, হাড্ডি তখন ফর্ম হয় না, দ্যাটস মিন যকৃত এটা তৈরি হয়। তার মানে ধ্বংস হয় যকৃৎ এবং প্লিয়ায়। আর ভ্রূণ দেহে এটা তৈরি হয়, এরিথ্রোসাইট তৈরি হয়, কিন্তু তৈরি হয় আবার ভ্রূণ দেহে তৈরি হয় যকৃতে। হ্যাঁ, নেক্সট, আমরা অম্ল জাতীয় খাদ্য গ্রহণ করার সত্ত্বেও পিএইচ এর পরিবর্তন হয় না কেন? দেখি অপশনে, মানে আমরা অ্যাসিডিক খাবার খাইলেও আমাদের পিএইচ, রক্তের পিএইচ কেন চেঞ্জ হয় না? আচ্ছা, অ্যান্টিবডি, অ্যান্টিজেন, রক্তের গ্রুপ, বাফার। আরে বাবা, উত্তর তো এনে সুন্দর দিছে। বাফার দ্রবণ মানে কি? দুইটারে ব্যালেন্স করে, এটা তো বাফার, ঠিক না? বাফার না এটা তো বাফার স্যার, ডেফিনেটলি এটা বাফার। এগুলা তো বুঝে না বুঝে উত্তর, বুঝে না বুঝে গেল উত্তর। এগুলো না পারলে ছাত্র হিসেবে তো তুমি কাউন্টই হবে না। নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? অ্যালবিউমিন, প্রথমবিন, ফাইব্রিনোজিন, বিলিরুবিন। ক্লিয়ার? প্লাজমা প্রোটিন হচ্ছে বিলিরুবিন। এটার একটা শর্টকাট আছে, এটাকে এভাবে মনে রাখে, গ্যাপ ফাইল, বা এটাকে অনেকে মনে রাখে এভাবে জিপিএ 5 দ্বারা। এই প্লাজমা প্রোটিন মনে রাখা, জি দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, পি দেওয়া হচ্ছে তোমার প্রথমবিন, এ দেওয়া হচ্ছে অ্যালবিউমিন, 5 দেওয়া হচ্ছে ফাইব্রিনোজেন। তাহলে এখানে গ্লোবিউলিন তো অপশনেই নাই, তাহলে বাদ। এর মানে ডি হচ্ছে অবভিয়াসলি বাদ। দেখছো, প্লাজমা প্রোটিন মনে রাখার উদাহরণ কিন্তু এটা। হ্যাঁ, জিপিএ 5 অথবা গ্যাপ ফাইল, তুমি যে কোনো ওয়েতে মনে রাখতে পারো। লসিকা তন্ত্রের কাজ কি? লোহিত তন্ত্র বহন করে না কোনটা? টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, লোহিত রক্তকণিকা। স্যার লোহিত রক্তকণিকা বহন করে রক্তরস, দ্যাটস মিন সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা এক কথায় উত্তর। রক্তের অনুচক্রিকা কমে যাও, অনুচক্রিকাকে ইংলিশে কি বলে আগে এটা জানতে হবে। বৈজ্ঞানিক নাম কি? এটাকে বৈজ্ঞানিককে বলা হয় থ্রোম্বোসাইট। লোহিত রক্তকণিকা বলা হয় এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা বলা হয় লিউকোসাইট, আর অনুচক্রিকাকে বলা হয় থ্রোম্বোসাইট। স্যার থ্রোম্বো কথাটা কোনো জায়গায় আছে? এই যে আছে, চোখ বন্ধ করে উত্তর। এটা চোখ বন্ধ করে, জানি না পিছনে কি লাগা আছে, আমার দরকারই নেই পড়ার, এটাই উত্তর। এভাবে মাথায় রাখতে হবে। হ্যাঁ স্যার, এইগুলা কিন্তু ভুল করার কিন্তু কোনো সুযোগ নাই। কোনটি মানুষের হৃৎপিণ্ডের অংশ নয়? অ্যাওর্টা, মহাধমনী, এট্রিয়াম, অলিন্দ, ভেন্ট্রিকল, নিলয়। স্যার এই তিনটাই তো অংশ। ইউরেথ্রা হলো কি? আমাদের যেদিকে প্রস্রাব করি এটাকে ইউরেথ্রা বলে, এই মূত্রনালীকে ইংলিশে ইউরেথ্রা বলে। তাহলে এটা তো হবেই না। ঠিক আছে, অপশন টেস্ট করে কিন্তু আনসার দেওয়া যায় স্যার, এগুলা তোমাদের টেকনিক রাখতে হবে। আচ্ছা, কোনো ব্যক্তির প্রতি মিনিটে যদি 80 বার হার্টবিট হয়, তবে তার কার্ডিয়াক চক্রের সময়কাল কি? কার্ডিয়াক চক্র বাইর করতে গেলে, আমাদের নর্মালি বাইর করতে গেলে এখানে হচ্ছে এভারেজ হৃদস্পন্দনের হার। এখানে তুমি করবা কি স্যার, এই যে হৃদস্পন্দনের হার ডিভাইডেড বাই হচ্ছে, ডিভাইড দিব হচ্ছে 60 দিয়া। হ্যাঁ, কত আছে? 80 বার হার্টবিট হয়, আর নর্মালি কিন্তু 75 বার। আমরা যদি বইয়ের হিসাব করতাম, দেখো এরা কিন্তু একটা, এখানে কিন্তু আমরা জানি এটার কিন্তু 0.8 সেকেন্ড, এটা কিন্তু আমাদের মুখস্থ। কিন্তু 0.8 বাই করতে গেলে কিভাবে হয় স্যার? 60/75 দিতে হয়, তাইলে আসে 0.8। এখানে কি কইছে? এখানে কিন্তু খেলা ঘুরাই দিছে, আর 80 লেখা দিছে। সাবধান, এগুলো কিন্তু পারা দেওয়া যাবে না। এখন তুমি এখানে কি লিখবা স্যার? 60/80। এটা তুমি এখানে ধরাই দিবা, ধরাই দাও। যদি 60/80 আমি ভাগ করি, আমার তো এত মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, ভাগ করি, দেখি কত আসে, দেখা যাক। এত তো ভাই 60 ভাগ দিলাম 80, কত? 0.75। তার মানে এইটা
দেখছো ঘুরে গেছে না খেলা, খেলা কিন্তু ঘুরে গেছে। তাহলে কোশ্চেন কিন্তু এলোপাতারি ভুল তোমাকে ঘুরাই দিতে পারে। তো এটা নিয়ে কিন্তু প্যানিক ছোঁয়ার কিন্তু কোনো সুযোগ নাই। তাহলে 0.75, 0.8 নর্মালি 0.8 সেকেন্ড কার্ডিয়াক হার্টবিট, মানে অল ইন্ডিয়ার সিস্টোল অল ইন্ডিয়ার ডায়াস্টোলে টোটাল 0.8 সেকেন্ড সময় লাগে, কিন্তু এটা কিন্তু এখানে বলে নাই। উত্তর কি 0.7। দেখছো ভাগ দিছে আয় পড়ছে। রক্তের আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বৃদ্ধি করে হচ্ছে ভেসোপ্রেসিন নামক একটা হরমোন, যার আরেক নাম হচ্ছে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটা করে কি আমাদের দেহের মধ্যে যদি মানে তোমার এই রক্তচাপ কমে যায়, তাহলে এটা রক্তের প্রেশার আরো বাড়ায়, রক্তের আয়তন বৃদ্ধি করে। কেমনে? এই এডিএস খরিত হয়, মানে তোমার বেশি খরিত হয় হইলে কি, এডিএস এর নাম কি স্যার? ডাইউরেটিক হরমোন। এডিএস এর পুরো নাম দেখো, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। ডাইউরেসিস আগে কি বুঝতে হবে? ডাইউরেসিস হচ্ছে মূত্র তৈরির প্রসেস। দেখো আগে বুঝো, তাহলে মূত্র যদি তৈরি হইতে থাকে তাহলে বডির থেকে তো পানি বের হইতেছে, আর পানি বের হয়ে গেলে কি রক্তের থেকে পানি আলাদা হয়ে যেতেছে, আর পানি কমে গেলে কি রক্তের থেকে রক্তের পরিমাণ কমে যেতেছে। তাহলে এডিএস খরিত হইলে কি হয় জানো? এডিএস খরিত হইলে মূত্র তৈরি হয় না। এন্টি মানে বিপরীত, মানে এরা মূত্র তৈরিতে বাধা দেয়। বাধা দিলে কি হয়? মূত্র তৈরি হয় না, পানি রক্তের মধ্যে জমা থাকতে থাকে। তাহলে কি হয়? রক্তের পরিমাণ বাড়ে, আর রক্তের পরিমাণ বাড়া মানে রক্তের আয়তন বাড়া, আর রক্তের আয়তন বাড়া মানে রক্তের চাপও বাড়া। ঠিক আছে, এই হলো ঘটনা। দেখছো স্যার কত সুন্দর, মনে রাখতে হবে। হ্যাঁ, অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহের সঠিক পদ্ধতি কোনটা? এই যে এটা তোমার চিত্রে আঁকা লাগবে, এই যে আঁকি, ঠিক আছে? রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, রক্ত এদিক দিয়ে সবাই ঢুকে, এদিকে ঢুকে ঊর্ধ্বনিম্ন মহাশিরা দিয়া এখানে আঁকবো আমি হচ্ছে ফুসফুস দুইটা। ঠিক আছে, এদিক দিয়ে সবাইকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থেকে বুঝো, এদিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দুইখা এখানে আসে, রাইট ভেন্ট্রিকলে আসে। আসার পরে এই নল দিয়া এরা যায় কোথায়? ফুসফুসে। কি যায়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। যাওয়ার পর এখানে ফুসফুসে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। এখন আমি বাকিটা অন্য কালার দিয়ে দেখাই। এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে কই? ফুসফুসের অ্যালভিউল আছে, অ্যালভিউল আছে। ক্লিয়ার? অ্যালভিউল আছে কোন পদ্ধতিতে? ব্যাপন পদ্ধতিতে। হওয়ার ফলে এই ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্তটা আবার এখানে আসে, এই যে এদিকে। ঠিক আছে, অক্সিজেনযুক্ত রক্ত এদিকে আসে, আসার পরে এটা নামে এখানে, এবং এখান থেকে একটা মহাধমনী আছে, সারা দেহ এখান থেকে ছড়ায় যায়, এটার নাম হচ্ছে অ্যাওর্টা। ঘটনা এটাই। এন কি বলছে? অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে অক্সিজেন দেখো, ফুসফুস থেকে অক্সিজেন যেতেছে, যায় হচ্ছে বাম অলিন্দে আসতেছে, এবং এই যে নলটা নিয়ে যাচ্ছে তার নাম হচ্ছে পালমোনারি শিরা। আর এই নলটা না, এটা কার্বন ডাইঅক্সাইড নিল, এটার নাম হচ্ছে পালমোনারি ধমনী। ধমনী কিন্তু স্যার অক্সিজেন নেয়, কিন্তু এটা একমাত্র ধমনী যেটা কার্বন ডাইঅক্সাইড নেয়। তাহলে দেখি আমরা অক্সিজেন সমৃদ্ধ চাইছে, তাহলে আমি গতিপথটা জানি। এই দেখ, কার্বন ডাইঅক্সাইড এদিকে ঘুরে নিচে নামে, এদিকে যায়, নিচে নামে, সারা দেহ ছড়ায় যায়, লেফট ভেন্ট্রিকল থেকে সারা দেহ ছড়ায় যায়। তাহলে কি বলছে দেখো, ফুসফুস, ওকে কারেক্ট, ফুসফুস থেকে যাইতেছে, আর কিন্তু ওয়ে নাই। পালমোনারি শিরা, ওকে পালমোনারি শিরা, দ্যাটস অলসো কারেক্ট। বাম এট্রিয়াম, রাইট, এটাই রাইট, এই রাইট, অপশন এই রাইট, এই রাইট। ঠিক আছে, তাহলে এটা একটা সহজ একটা কোশ্চেন ছিল, এটা আসলে না বোঝার মতো কোনো কিছু নাই। ওকে স্যার, চলি পরে কোশ্চেনে। মানব শরীরে তো শ্বসন এবং শ্বাসক্রিয়া। ফুসফুসের গঠন এবং কার্যকর নাম এক কথায় অ্যালভিওলাস। এটা আমরা সবাই জানি, না জানার মতো কোশ্চেন না, এটা জানার কথা। ফুসফুসের গঠন এবং কার্যকর নাম হচ্ছে অ্যালভিওলাস। ওকে, চলো পরের কোশ্চেন আগাই। এখান থেকে একটা, চলন এবং অঙ্গ চলনা। মানুষের কঙ্কাল তন্ত্রের অংশ নয় কোনটা? একদম সোজা স্যার, ক্লেভিকল। হাড্ডির নাম ক্লেভিকল কোনটা? স্ক্যাপুলা এবং ক্লেভিকল। ক্লেভিকল হচ্ছে এই যে এটা পিসের যে হাড্ডির নাম হচ্ছে ক্লেভিকল। স্ক্যাপুলা হচ্ছে কোনটা? এই সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। ক্লেভিকল হচ্ছে স্যার এটা, এই যে এটা, এই হাড়টার নাম হচ্ছে ক্লেভিকল। বিউটি বোন যেটাকে আমরা বলি, আর পুরুষদের আমরা কলার বোন, এই যে গলার এখানে, এটাকে বলা হয় ক্লেভিকল। স্ক্যাপুলা কোনটা? পিছনের, এটাকে বলা হয় স্ক্যাপুলা। স্ক্যাপুলার মাথায় একটা গর্ত থাকে যার নাম হচ্ছে গ্ল্যানয়েড গহ্বর। গ্ল্যানয়েড গহ্বর, এই গহ্বরের মাথায় কি থাকে? আমাদের হাড্ডের এই যে এটার নাম কি? হিউমেরাস যুক্ত থাকে। গ্ল্যানয়েড গহ্বর, এর মাথায় কি থাকে? হিউমেরাস যুক্ত থাকে। এগুলো জানতে হবে। ফ্যালেঞ্জাস, ফ্যালেঞ্জাস হচ্ছে আঙুল, এই যে এগুলা ফ্যালেঞ্জাস থাকে, এতে 14টা, ইয়াতে 14টা। তাহলে এটাও আমাদের কঙ্কালতন্ত্রের অংশ। বান্ডেল অফ হিস, এটা কি? আমাদের হৃৎপিণ্ডের অংশ। ক্লিয়ার? তার মানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাঁ,
থোরাসিক কশেরুকার সংখ্যা কয়টা? কশেরুকা মানে মেরুদণ্ডের টুকরা, পিছনে যে মেরুদণ্ড থাকে কয়টা আমাদের? 26টা। পরিণত বয়সে 26টা আর ছোটবেলায় থাকে 33টা। ঠিক আছে, 26টার মধ্যে সার্ভাইকল, তারপর হচ্ছে সার্ভাইকল সি দিয়া লেখে, থোরাসিক, তারপরে ল্যাম্বার, স্যাক্রাম, কক্কিজিয়াল। সার্ভাইকল থাকে 7টা, থোরাসিক থাকে 12টা। তাহলে কি আছে দেখো, থোরাসিক কশেরুকার সংখ্যার ক্ষেত্রে প্রযুক্ত 1 থেকে 12, T1 থেকে 12, শেষ। স্যার সুজা না, এগুলাই তো পরীক্ষাতে এইগুলাই আসে, দেখছো T12টা, এইগুলো তো হওয়ার কথা না। হ্যামস্ট্রিং কি? হ্যামস্ট্রিং হচ্ছে আমাদের পায়ের যে চলার ক্ষেত্রে যে পেশিটা লাগে তার নাম হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। এটা একটা বাইফেস ফিমোরিস, হ্যাঁ, সেমি টেন্ডোনোনাস, এবার হচ্ছে সেমি মেমব্রেনোনাস। এটা তিনোটাই রাইট হবে, এটা কোশ্চেনটা ভুল আছে, কোনোটাই নয়, এটা হবে না, এটা অপশনই ভুল, 3টাই রাইট। ঠিক আছে, জিনতত্ত্ব বিবর্তন। জিনতত্ত্ব বিবর্তন খুবই একটা মজার অধ্যায়। এখান থেকে আবারও বলি, তোমাদের পরবর্তীতে তোমরা অবশ্যই ডেফিনেটলি জিনতত্ত্ব বিবর্তনের প্রতিটা যে ম্যান্ডেলের সূত্রের অনুপাত ছিল এবং অনুপাতের ব্যতিক্রম ছিল সেগুলো পড়ে যেতে হবে, সেগুলোর অনুপাত জানতে হবে এবং উদাহরণ জানতে হবে। ক্রসমস জানার কোনো দরকার নাই। কি আছে দেখো, যে জিন এক জিনের বৈশিষ্ট্যে প্রকাশে বাধা দেয় সেই জিনকে কি বলে? আমরা পরিপূরক জিনের ক্ষেত্রে এপিস্টেটিসের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে একটা জিন যখন আরেকটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, এই প্রসেসটার নাম হচ্ছে অ্যাপিস্টেটিস। তো যে জিনটা বাধা দেয় তাকে বলা হয় অ্যাপিস্টেটিক জিন, আর যে জিনটা বাধা পায় তাকে হাইপোস্টেটিক জিন। তাহলে কি বলছে, যে জিন আরেকটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, যে বাধা দেয় তার নাম হচ্ছে অ্যাপিস্টেটিক, আর যারা বাধা পায় তাকে বলা হয় হাইপোস্টেটিক। লিথাল, সেমি লিথাল এগুলা নট নেসেসারি, এগুলা মারণ জিন। ঠিক আছে, ডান। সেক্স ক্রোমোজোম লিঙ্ক ডিসঅর্ডার 9 কোনটি? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার 9 কোনটা? ঠিক আছে স্যার, এই যে বর্ণান্ধতা একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, মানে চোখে কালার ব্লাইন্ড যেটাকে আমরা বলি, লাল সবুজ এবং হলুদ নীলের পার্থক্য বোঝে না। হিমোফিলিয়া ডেফিনেটলি এটা একটা বর্ণান্ধতা। রক্ত জমাট বাতলে বাধা দেয় না। ক্রিসমাস এটাও একটা হিমোফিলিয়ার ক্যাটাগরি। এটা হচ্ছে রক্ত জমাট বাতলে আসলে মানে রক্ত জমাট বাঁধে না, মানে হাত কাটলে রক্ত জমাট বাঁধে না। লাস্ট ওয়ান ইজ মুখ বধিরতা। এটা কি স্যার? এটা কি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার? না, এটা হচ্ছে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এটাকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। দ্যাটস ইট। তাহলে মুখ বধিরতা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার না, এটা জন্মান্তর ধরে হয় না। স্যার আমাদের এই যে ফাইল ডান, শেষ। তাহলে কি বুঝলাম? রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন আমরা সলভ করে কি বুঝলাম? আমরা ওভারঅল বুঝলাম যে কোশ্চেন যথেষ্ট পরিমাণ সহজ করে, যথেষ্ট পরিমাণ ইজি কোশ্চেন। এইবার যে সিনিয়রটা করেছে যথেষ্ট পরিমাণ সহজগুলো কোশ্চেন করেছে। এখানে যদি কোশ্চেন 50টা থাকে, অন্তত তোমার 45 পাওয়া উচিত। 45 তুমি যদি চান্স পাইতে হয় 45, কারণ ভাই কম্পিটিশন এখনের বাজারে ধরে খুব বেশি। পোলাপাইনরা জান জিগার লাগাই পড়ে, ক্যান্ডিডেট বাড়ছে, সংখ্যা বাড়তেছে, সিটের সংখ্যা কিন্তু আগের মতোই, কিন্তু ক্যান্ডিডেট দিনে দিনে বাড়তেছে। দ্যাটস মিন তোমার এখানে পরীক্ষার মধ্যে পরিশ্রমটা বেশি দিতে হবে, এছাড়া এর কোনো বিকল্প আছে বলে আমি বিনয় স্যার পার্সোনালি মনে করি না। তার মানে এটাই হচ্ছে ওভারঅল এখান থেকে যথেষ্ট হাইলাইটেড যে প্রশ্নগুলো আছে 2-4টা, আমি সর্বোচ্চ 5টা কোশ্চেনই পাইছি, হয়তো একটু ঘুরাই ফিরাই দিছে, বাট মেজর কোশ্চেন ছিল স্যার একদম ইজি এবং একদম পড়ার বেসিক লেভেলের। যে পড়া যদি তুমি একটু পড়ে থাকো বইগুলা, এর মধ্যে শর্ট সিলেবাসের বাইরে তো আমি কোনো কোশ্চেনই দেখলাম না, সব শর্ট সিলেবাসের মধ্যে কোশ্চেন আমরা জাস্ট অধ্যায় অনুসারে সাজাইছি। তো আশা করি আজকের ক্লাস থেকে তোমরা এখানে কোশ্চেনের আনসারটা তোমরা পেয়ে গেছো, কোশ্চেনের প্যাটার্নটা তোমরা দিলে জানতে পারতেছো, তোমাদের একটা ভালো একটা একটা আইডিয়া হয়েছে কিভাবে পরীক্ষাটা দিতে হবে। সো আশা করি এটা তোমার কাজে লাগবে। সো কথা না বাড়িয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো। আমি বিনয় স্যার, তোমাদের সাথে আবার কোনো একটা নতুন ভিডিওতে দেখা হবে এবং তোমাদের সবার জন্য শুভকামনা, তোমাদের প্রাণের বা তোমাদের স্বপ্নের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেন তোমাদের চান্স পাও, উপরওয়ালা তোমাদের এই আশাটা পূর্ণ করুক, এই বলে আজকে আমি আমার ক্লাস শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।